শুরু করছি। দেখো কালকে করালাম স্ট্রেন এনার্জি, ঠিক আছে? সাউন্ড শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ স্যার। ইকো হ্যাঁ হচ্ছে, দেখো, ইকো। এক মিনিট দাঁড়াও, বুঝতে পারছি। এবার দেখো তো ইকো হচ্ছে কিনা। না এবার ঠিক স্যার, না আছে? স্যার, এবার ঠিক আছে। হুম। দেখো কালকে শুরু করলাম, কালকে করেছি স্ট্রেন এনার্জি। আজকে শুরু করছি নেক্সট চ্যাপ্টার, বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, পরের চ্যাপ্টার বেন্ডিং স্ট্রেস কি জিনিস দেখবো আমরা। দেখো বেন্ডিং স্ট্রেস হচ্ছে চ্যাপ্টারটার পুরো চ্যাপ্টারটা দেখবে বইয়ের মধ্যে আছে, সিলেবাসের মধ্যে আছে বেন্ডিং অ্যান্ড শিয়ার স্ট্রেস। কিন্তু দুটো অ্যাকচুয়ালি আলাদা চ্যাপ্টার, বেন্ডিং স্ট্রেস আলাদা, শিয়ার স্ট্রেস আলাদা। তো আজকে আমরা করবো শুধু বেন্ডিং স্ট্রেসটা, ঠিক আছে? অর্চক বসু প্রেজেন্টিং, অর্চক বসু প্রেজেন্টিং স্টপ করো। দেখো বেন্ডিং অ্যান্ড শিয়ার স্ট্রেস চ্যাপ্টারটার মধ্যে যেটা বললাম, প্রথম দুটো আলাদা, অ্যাকচুয়ালি দুটো আলাদা চ্যাপ্টার, বেন্ডিং স্ট্রেস আলাদা, শিয়ার স্ট্রেস আলাদা। আমাদের আজকে শুরু করবো শুধুমাত্র বেন্ডিং স্ট্রেসটা, ঠিক আছে? এই বেন্ডিং স্ট্রেস কি জিনিস, দুটো আলাদা আলাদা শব্দ, বেন্ডিং আলাদা, স্ট্রেস আলাদা, ঠিক আছে? বেন্ডিং মানে তোমাদের দেখবে আগের চ্যাপ্টারে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আগের সেমিস্টারে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট পড়ে এসছো, ঠিক আছে? সেই বেন্ডিং মোমেন্টের অ্যাপ্লিকেশন থেকেই বেন্ডিং স্ট্রেসটা আসছে। এখানে একটা টার্ম থাকে যেটা হচ্ছে পিওর বেন্ডিং, ঠিক আছে? দেখো পিওর বেন্ডিং কি জিনিস। পিওর বেন্ডিং হচ্ছে, তার একটা ডায়াগ্রাম দেখায় তোমাকে। এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো এই ডায়াগ্রামে একটা বিম দেখানো হয়েছে, সি পয়েন্ট এবং ডি পয়েন্টে ডাব্লু লোড কাজ করছে, এ এবং বি পয়েন্টে সাপোর্ট রিয়াকশন আছে, ঠিক আছে? এবার স্যার এ, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, ওই খাতা, খাতাটা দেখা যাচ্ছে। স্ক্রিন দাঁড়াও, এখানে একটা অফিস রয়েছে, দাঁড়াও, delete করি। এখন দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখো এই ডায়াগ্রাম যেটা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামটাতে দেখো একটা তোমার বিম দেখা যাচ্ছে, ঠিক আছে? এই বিমটার মধ্যে তোমার এ এবং বি পয়েন্টে সাপোর্ট রিয়াকশন আছে, সি এবং ডিতে দুটো পয়েন্ট লোড আছে। এবার
এর শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা হয়েছে। এগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার হয়েছে তো এগুলো? এবার সেকেন্ড সেমিস্টার স্যার। দেখবে, হ্যাঁ সেকেন্ড সেমিস্টার অনুযায়ী এই দুটো ডায়াগ্রাম করা হয়েছে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের। এবার দেখো এ থেকে বি পোর্শন যেটা আছে, এ থেকে বি পর্যন্ত এইটুকু জায়গাতে কিন্তু কোনো শিয়ার ফোর্স নেই, বাট বেন্ডিং মোমেন্ট আছে, ঠিক আছে? এ থেকে বি দেখো একটা বেন্ডিং মোমেন্ট কিছু একটা দেখা যাচ্ছে, তো ডাব্লিউ ইন্টু এ পরিমাণ একটা তোমার ফ্ল্যাট একটা ভ্যালু আছে যেখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু বাট শিয়ার ফোর্স ইজ জিরো এ থেকে বিতে। এবার যদি আমার পিওর বেন্ডিং কাকে বলছে, কোনো একটা বিমে যখন কোনো অংশে আমার শিয়ার ফোর্স থাকবে না কিন্তু শুধুমাত্র মোমেন্টে থাকবে, বেন্ডিং মোমেন্টটা, তখন সেই ধরনের ঘটনাকে বলা হচ্ছে আমার পিওর বেন্ডিং, ঠিক আছে? যেমন ধরো এ থেকে সি আমি বলবো এই পোর্শনটা পিওর বেন্ডিং এর নয়, এখানে শিয়ার ফোর্সও আছে বেন্ডিং মোমেন্টও আছে, কিন্তু এ থেকে বি আমার যেহেতু মোমেন্ট আছে কিন্তু শিয়ার ফোর্স নেই, তাই এই পোর্শনটা পিওর বেন্ডিং এর মধ্যে পড়ছে। এবার আমার এখানে অনেক সময় জিজ্ঞাসা করে হোয়াট ইজ পিওর বেন্ডিং, তখন আমাকে এই এক্সাম্পলটা দিয়ে এক্সাম্পল দিয়ে বলতে পারো, বা শুধু বলতে পারো বলতে পারো যে পোর্শনটার মধ্যে আমার শুধুমাত্র বেন্ডিং মোমেন্টে কাজ করবে, কোনো শিয়ার ফোর্স থাকবে না, সেই পোর্শনটাকে বলা হচ্ছে আমার পিওর বেন্ডিং মধ্যে কাজ করছে, আর সিম্পল বেন্ডিংও বলা হয়, ঠিক আছে? এই যে তোমার এক্সাম্পল লেখা আছে। এবার হচ্ছে নেক্সট, এই পিওর বেন্ডিং যখন যেখানে কাজ করছে, তো এখানে এবার দেখো দু ধরনের মুভমেন্ট হতে পারে, এই তোমার দুভাবে বিমটা দেখতে পারে, ঠিক আছে? যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম যেটা দেখানো হচ্ছে, ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড বিমটা এই ক্ষেত্রে কি হচ্ছে আমার এইরকম ভাবে বেঁকেছে, দেখো তোমার কার্ভটা এইভাবে হয়েছে, ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে। ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি হয়েছে, ডটেড লাইন দেখতে পাচ্ছ, দেখবে স্যাগিং এবং হগিং দুটো মুভমেন্ট হয়, ঠিক আছে? এইটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে এটা আমার হগিং, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে স্যাগিং। পজিটিভ বা নেগেটিভ ব্যাপার থাকে তোমার বেন্ডিং মোমেন্টের চিহ্নটা, সেটা আমার এখানে অতটা কাজে লাগবে না। এবার হচ্ছে এখানে থেকে এবার আসছি যে বেন্ডিংটা বুঝতে পারলাম কি জিনিস, এবার আসছে বেন্ডিং স্ট্রেস কি জিনিস, ঠিক আছে? বেন্ডিং স্ট্রেসটা হচ্ছে এই যে তোমার বেন্ডিং মোমেন্টে অ্যাপ্লাই হয়েছে, তার ফলে বিমটা বেন্ড হয়েছে, ঠিক আছে? এই বিমটা বেন্ড হওয়ার ফলে তার মধ্যে একটা ইন্টারনালি স্ট্রেস তৈরি হয়েছে, কারণ বিমটা যদি ধরো তোমার এমনি স্ট্রেট অবস্থায় থাকে, কোনো তার মধ্যে ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে কোনো রেজিস্ট্যান্স বড় তৈরি হবে না, রেজিস্ট্যান্স স্ট্রেসও তৈরি হবে না, মানে যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে? কিন্তু যখনই তাকে আমি বাইরে থেকে মানে ধরো বেঁকাবো বা টানবো বা চাপ দেবো, তখনই তার মধ্যে একটা বিরোধী বল তৈরি হবে সেটাকে বাধা দেওয়ার জন্য। তাহলে এই যে তোমার বেন্ডিং হয়েছে তার ফলে একটা ইন্টারনালি স্ট্রেস ডেভেলপ করেছে, ঠিক আছে? যে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে ইন্টারনাল রেজিস্ট্যান্স স্ট্রেসটা। তো এই যে রেজিস্ট্যান্স স্ট্রেসটা তৈরি হয়েছে সেইটা হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, যখন কোনো একটা বিমের মধ্যে বা একটা কোনো মেম্বারের মধ্যে যখন আমার বেন্ডিং মোমেন্ট পিওর মোমেন্ট বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, তখন তার মধ্যে যে ইন্টারনাল স্ট্রেস তৈরি হচ্ছে ডেভেলপ করছে, সেইটা হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস। বোঝা গেল কি জিনিস? এবার হচ্ছে এই বেন্ডিং স্ট্রেসের, দেখো আমি আরো কয়েকটা এক্সাম্পলের ছবিগুলো নিয়ে আসি। এবার বেন্ডিং স্ট্রেস এর ডেফিনেশন দেওয়া আছে, দ্য বেন্ডিং মোমেন্ট এট এ সেকশন টেন্ডস টু বেন্ড or deflect the beam and the internal stresses resist is bending. The resistance offered by the internal stress to the bending is called bending stress. এবার একটা জিনিস খেয়াল করে দেখবে, বেন্ডিং স্ট্রেসের ক্ষেত্রে কয়েকটা অ্যাজাম্পশন ধরতে হয়, ঠিক আছে? অ্যাজাম্পশন মানে কয়েকটা তোমার তার আগে ধরে নিতে হয়, মানে এর সঙ্গে কিছু ডেরিভেশন আছে বা প্রমাণ আছে, সেগুলোকে তোমার মানে ধরে নিয়েই চলতে হয়, মানে কোনো একটা পিওর বেন্ডিং এর ক্যালকুলেশন করতে গেলে বা কনসেপ্ট ধরতে গেলে। যেমন ধরো অ্যাজাম্পশন ইন দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং কী কী হবে, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে অ্যাজাম্পশনগুলো লিখতে দেয়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে দ্য মেটেরিয়াল অফ দ্য বিম ইজ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি না, ইউনিফর্ম ইন ডেন্সিটি স্ট্রেংথ এক্সেট্রা, মানে হচ্ছে তোমার পুরো মানে সব জায়গায় তো ধরো একটা বিম না হয়েছে, ঠিক আছে? এই বিমটার ডেন্সিটি সব জায়গায় একই হবে, এমন নয় যে কোথাও ডেন্সিটি বেশি কোথাও ডেন্সিটি কম, এরকম হলে কিন্তু সেটা সিম্পল বেন্ডিং এর মধ্যে পড়বে না বা পিওর বেন্ডিং এর কনসেপ্টের মধ্যে আসবে না। তাহলে এটা একটা অ্যাসাম্পশন যে মেটেরিয়ালটা হবে হোমোজিনিয়াস। তারপরে হচ্ছে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হচ্ছে
causes same elastic properties in all direction, মানে সমস্ত ডিরেকশনে সেম ইলাস্টিক প্রপার্টি মানে বিহেভ করবে। মানে ধরো তোমার সব কথা তো তলে মানে যেদিকে তুমি নিয়ে যাবে যেন একই রকম তোমার ইলাস্টিক প্রপার্টিটা থাকে। ইলাস্টিক কন্টেনার অ্যান্ড হ্যাজ দ্য সেম প্রপার্টিজ ইন টেনশন কম্প্রেশন, টেনশন এবং কম্প্রেশনে সেম প্রপার্টি থাকবে। মানে ধরো ইয়ং মডুলাসের মান বা অন্যান্য যে ভ্যালুগুলো থাকে তোমার ইলংগেশন, স্ট্রেস, সেগুলো তোমার টেনসাইলে মানে ধরো 100 নিউটন টেনসাইল ফোর্স দিলেও যা ইলাস্টিক প্রপার্টির ভ্যালুগুলো আসবে, 100 নিউটন তোমার কম্প্রেসিভ ফোর্স দিলেও সেই একই ভ্যালু আসবে। তারপর হচ্ছে দ্য স্ট্রেসেস ইন দ্য বিম আর উইদিন দ্য ইলাস্টিক লিমিট অফ ইটস মেটেরিয়াল অ্যান্ড দাস হুকস ল ইজ অবেড। মানে হচ্ছে তার এবারে বিমটার মধ্যে যে স্ট্রেস ডেভেলপ করবে সেটা কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকবে। ইলাস্টিক লিমিট যেন ক্রস করে যেন প্লাস্টিক স্টেজে চলে না যায়, কারণ প্লাস্টিক স্টেজে যাওয়া মানে হচ্ছে বিমটা পার্মানেন্টলি ডিফর্মেশন হয়ে যাবে। মানে ধরো এরকম পার্মানেন্টলি বেঁকে রয়ে গেল, সেটা তো আমার উদ্দেশ্য নয়। তাহলে আমার এখানে যেটা ফলো করতে হবে যেন বিমটার মধ্যে স্ট্রেসগুলো ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, এবং ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলে হুকস ল মেনে চলবে। হুকস ল মানে হচ্ছে কি আমার যে দেখা গেলো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এটাকে আমরা পড়েছি। The value of Young modulus of the material of the beam in tension and is the same as that in compression. যেটা এর আগেই বললাম যে টেনশন এবং কম্প্রেশনের ক্ষেত্রে আমার ইয়ং মডুলাস বা অন্যান্য ইলাস্টিক যে প্রপার্টিগুলো থাকে সেগুলো একই রকম থাকবে। তারপরে কি আছে, the beam is initially straight and unstressed and bends into a circular arc. তাহলে কি হচ্ছে, the beam is initially straight মানে বিমটা প্রাথমিক অবস্থায় স্ট্রেট থাকবে, মানে সোজা থাকবে। মানে তোমার ধরো যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না মানে তখন বিমটা স্ট্রেট থাকবে। অ্যান্ড আনস্ট্রেস মানে কোনোরূপ তার মধ্যে স্ট্রেস থাকবে না। অ্যান্ড বেন্ডস ইনটু এ সার্কুলার আর্ক, এবং একটা সার্কুলার আর্কের মতো মানে একটা বৃত্তাকার চাপের মতো সেটা বেঁকবে। যেমন ছবিতে দেখাচ্ছি, ধরো এই যে বিমটা ধরো বেঁকেছে এই ছবিতে দেখো, এই বিমটা দেখো তোমাকে সার্কুলার আর্কের মতো মানে বৃত্তে চাপের মতো এটা বেঁকেছে বিমটা, ঠিক আছে। যখন তোমার পিওর বেন্ডিং অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু পিওর বেন্ডিং অ্যাপ্লাই হওয়ার আগে কি থাকবে, বিমটা স্ট্রেট থাকবে, মানে বিমটা যেন প্রথম থেকে বেঁকা না থাকে, এবং সেটা যেন আনস্ট্রেস থাকে, বা তার মধ্যে যেন কোনো রেসিডুয়াল স্ট্রেস মানে কোনো স্ট্রেস অলরেডি থেকে না যায়। দ্য রেডিয়াস, তারপর নেক্সট হচ্ছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য বিম ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন অফ দ্য বিম। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, বিমটা যে বৃত্তাকার চাপে বেঁকলো, মানে ধরো তোমার এই যে ধরো বিমটা ধরো বেঁকেছে এরকম করে, তাহলে এই যে বৃত্তাকার একটা বৃত্তের চাপ, এটা এই বৃত্তের চাপটা তো কোনো একটা বৃত্তের অংশ, সার্কেলের অংশ, সেই সার্কেলের যে সেন্টার থাকবে সেই সেন্টার থেকে। হ্যাঁ বলো স্যার, বৃত্ত মানে সার্কেল। ইয়েস, বৃত্ত মানে সার্কেল। অ্যাকচুয়ালি মানে বাংলাতে বলতে বলতে অনেক সময় বাংলা হয়ে যাচ্ছে তো, ঠিক আছে। Yes. ঠিক আছে, বোঝা যাচ্ছে, সরি, মানে বাংলাতে ঠিক আছে। বৃত্ত মানে সার্কেল অ্যাকচুয়ালি। তো সার্কুলার আর্ক যেটা তৈরি হচ্ছে, সেই সার্কুলার আর্কটা দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখতে পাচ্ছি সার্কুলার আর্ক, এই সার্কুলার আর্কটা একটা রেডিয়াস আছে, ঠিক আছে। ধরো এটা তো একটা সার্কেলের একটা আর্ক, তো এটা একটা পুরো সার্কেল একটা তৈরি হবে, এরকম করে এরকম একটা পুরো বড় সার্কেল তৈরি হচ্ছে। সেই সার্কেলের সেন্টার থেকে যে আর্কের যে দূরত্ব সেটা রেডিয়াস অফ সার্কেল। এই রেডিয়াস অফ সার্কেলটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এখানে রেডিয়াস অফ সার্কেল কেন বলছি না, কার্ভেচার যেহেতু একটা ছোট্ট একটা অংশ, এটা পুরোপুরি নয়, ঠিক আছে, তার জন্য রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। এবার হচ্ছে কি এখানে, তাহলে দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য বিম ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন অফ দ্য বিম। ক্রস সেকশনাল ডাইমেনশন মানে কি, বিমটা ধরো কতটা মোটা হবে, বিমটা বলছি ধরো তোমার কতটা ধরো মোটা হবে বা কি হবে, তারপর ডিপেন্ড করছে। কেউ মনে হয় কিছু পেয়েছে, ইয়ে করেছে জয়েন করুন।
শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো, হয়ে গেল। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার অফ বিম ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু ক্রস সেকশনাল ডাইমেনশন অফ দ্য বিম। কারণ হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটা যদি ধরো তোমার 100 সেন্টিমিটার হয়, তাহলে তো তোমার ওই বিমটা যদি তোমার সার্কুলার বিম হয়, তাহলে তার ডায়ামিটার হয়তো তোমার 5 মিলিমিটার হবে বা তোমার 10 মিলিমিটার। যদি তোমার রেক্টেঙ্গুলার শেপ হয়, তাহলে তার হয়তো তোমার ল্যাটারাল ডাইমেনশনটা হয়তো 10 মিলিমিটার ওই কাছাকাছি হবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ল্যাটারাল ডাইমেনশনের থেকে রেডিয়াস অফ কার্ভেচারটা অনেক বেশি হবে। The transverse cross section, which is plane and normal before bending, remains plane and normal to the longitudinal fibers of the beam after bending. তার মানে হচ্ছে the transverse cross section of the মানে মানে তোমার মানে ধরো যে ক্রস সেকশন গুলো আছে, ঠিক আছে? Sir, your sound is not coming clear, sir. Sound is not coming clear. Okay. দেখি একবার হেডফোনটা খুলে। এখন শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ইকো হয়ে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো তোমার যেটা বলছিলাম, the transverse cross section which is plane and normal before bending remains plane and normal to the longitudinal fibers of the beam after bending. ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যখন একটা তোমার বিমের ধরো তোমার ছবিটা দেখাচ্ছি, ধরো এই যে ক্রস সেকশন গুলো আছে, ধরো এই যে সাইড সাইড বরাবর, ঠিক আছে, ধরো এই দিক বরাবর এই ক্রস সেকশন গুলো, এইগুলো কি হবে, বিফোর বেন্ডিং প্লেন মানে তোমার ধরো স্ট্রেট থাকবে, আফটার বেন্ডিংও ওই রকম শেপই থাকবে। মানে ধরো একটা যে রেক্টেঙ্গুলার শেপ হয়, সেই রেক্টেঙ্গুলার শেপটা তোমার বিফোর বেন্ডিং এ রেক্টেঙ্গুলার থাকে, আফটার বেন্ডিং ও রেক্টেঙ্গুলার থাকবে। মানে তোমার যদি ধরো একটা পাউরুটির টুকরোটা তোমার প্রাথমিক অবস্থায় স্ট্রেট আছে, ঠিক আছে, এবার তুমি যদি একটু বেঁকিয়ে কাটো, তাহলে দেখবে তোমার ওই ওই স্ট্রেট ভাবে কেটে বেরিয়ে আসবে, মানে তোমার সেটা বেঁকে যাবে না। এবার হচ্ছে এইটাই কনসেপ্ট হচ্ছে বিফোর এন্ড আফটার বেন্ডিং এ যে ট্রান্সভার্স সেকশনটা বা তোমার সার্কুলার বিম যদি হয়, সার্কুলার বিমের ক্ষেত্রে তোমার একটা পুরো কাটলে সেই সার্কেলই পাবে, ঠিক আছে। মানে তোমার ওটা বেঁকিয়ে কাটো, সে দেখবে মানে একটা পাইপকে ধরো তুমি বেঁকিয়েছো, তুমি কেটেছো, তাহলে কি ওটা তো ওই ওই শেপেরই কাটবে। মানে তোমার মানে মানে বলতে চাইছি কি, যে তলগুলো নিজেদের মধ্যে বা মানে এক্সপেন্ড কন্ট্রাকশন হবে না। মানে ধরো উপরে তলটা ছোট হয়ে গেল, নিচের তলটা বেশি বেড়ে গেল, নিয়ে দেখা গেলো যে প্লেনটা তোমার সার্কুলার ছিল সেই প্লেনটা মানে সার্কুলার না থেকে অন্য তলে চলে গেলো, এরকম হবে না, ঠিক আছে। মানে ওই ওই তলটা ওই রকমই থাকবে, মানে বেন্ডিং এর আগে এবং পরে। The beam bends about one of its principal axis. Principal axis বা principal plane এ বুঝতে পারবে, মানে অ্যাকচুয়ালি এখানে বোঝা যাবে যে একটা কোনো অক্ষের রেসপেক্টে এটা আমার বেন্ড হবে। Every layer of the beam is free to expand or contract longitudinally and laterally. মানে বিমটার প্রত্যেকটা লেয়ার ফ্রিলি এক্সপেন্ড এবং কন্ট্রাকশন হবে লংগিটিউডনাল ল্যাটারালি। এরকম দেখবে তোমার এখানে 7টা দিয়েছে, বা অন্যান্য বই দেখবে বেশ কিছু এরকম অ্যাসাম্পশন দেওয়া থাকে, দেখাচ্ছি তারা অন্য কিছু বইয়ে। দেখো এটা হচ্ছে তোমার আর.কে. বানসালের বই, এখানে তোমার দেওয়া আছে, দেখবে একই রকম দেখবে তোমার অ্যাসাম্পশন দেখো দেওয়া আছে। দ্য মেটেরিয়াল অফ দ্য বিম ইজ হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক, যেটা বললাম। দ্য ভ্যালু অফ ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ সেম ইন টেনশন এন্ড কম্প্রেশন। দ্য ট্রান্সভার্স সেকশন which were plane before bending remain plane after bending. The beam is initially straight and all longitudinal filaments bends into Sir. curve.
বলো। Isotropic, sir, means isotropic means, sir, আইসোট্রপিক মানে হচ্ছে, means its elastic property is same in all direction. আইসোট্রপিক মানে ইলাস্টিক, সেম ইলাস্টিক প্রপার্টি বিহেভ করবে সব ডিরেকশনে। Property is same in all direction. হ্যাঁ, ইলাস্টিক প্রপার্টি সেম ইন অল Oh, ডিরেকশন। yes, sir, yes. আর হোমোজিনিয়াস মিন্স Okay. সেম, মানে ডেনসিটি ওয়াইজ সেম থাকবে ব্যাপারটা, মানে ধরো তোমার মেটেরিয়ালটা। তাহলে এগুলো মোটামুটি মোরলে দেখবে, যে Okay, sir. রেফার করবে দেখবে একই, হয়তো ভাষাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে কিন্তু সেম অ্যাজাম্পশন গুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন অফ তোমার পিওর বেন্ডিং এর বা সিম্পল বেন্ডিং যা বলবে। এবার হচ্ছে তোমার একটা ডিডাকশন থাকে সিম্পল বেন্ডিং এ। দেখো তোমার এখানে একটা বিমের একটা, এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, প্রথমে বিফোর বেন্ডিং একটা দেখো স্ট্রেট বিমের কাট পোর্শন দেখানো হয়েছে, ঠিক আছে। এ বি, এ বি একটা তল নেওয়া হয়েছে, সিডি একটা তল নেওয়া হয়েছে, ঠিক আছে। তার আগে একটা জিনিস আমি বলি, প্রত্যেক বিমের ক্ষেত্রে তোমার, যেমন ধরো আমি অন্য একটা ছবি, ধরো এই ধরো একটা ছবি, এই ছবিটা দেখাচ্ছি। দেখো এই বিমটা এইভাবে বেঁকেছে, ঠিক আছে। এই বিমটা এই আর্কের মতো বেঁকে, তাহলে দেখো তো উপরের যে তলটা, প্রথমে বিমটা বেঁকার আগে দেখো এরকম এইরকম এই শেপটা ছিল, ঠিক আছে। বাঁ দিকে যে শেপটা দেখতে পাচ্ছ, এই শেপটা দেখতে পাচ্ছ বিমটা। একটু বড় করে দেওয়ার ছবিটা, তাহলে একটু সুবিধা হবে। দাঁড়াও 100% বড় করে দিচ্ছি। দেখো এই বাঁ দিকে ছবিটা দেখতে পাচ্ছ কি, আমার এই যে বিমটা দেখতে পাচ্ছি, এই বিমটার ক্ষেত্রে প্রথমে এটা স্ট্রেট ছিল, মানে এসি এবং বিডি ধরো একই মাপের ছিল, ঠিক আছে। মানে এসি যা যতটা মাপ হবে, বিডিও ধরো এটা 1 মিলিমিটার হলে এটা 1 মিলিমিটার হবে। এবার বিমটা যখন বেঁকছে এরকম করে, যখন পিওর বেন্ডিং এর ফলে বিমটা তোমার, মানে তোমার ওই সিম্পলি সাপোর্টেড বিমের মতো বেঁকেছে, তখন এই বেন্ড হওয়ার ফলে উপরের তলটা কম্প্রেশন হয়েছে আর নিচের তলটা এক্সপেনশন হয়েছে। কারণ তোমার যখনই তোমার কোনো একটা জিনিসকে মোচড়াবে, তখনই দেখবে তোমার ভিতরের দিকে যে ইনার পোর্শনটা থাকবে সেটা কন্ট্রাকশন হতে হবে, সংকুচিত হতে হবে, মানে কন্ট্রাকশন, এবং বাইরের লেয়ারটা এক্সপেনশন হতে হবে, তবেই কিন্তু সেটা বেন্ড হবে। দুটো তলই যদি সেম ডিফ্লেকশন হয় তাহলে সেটা স্ট্রেট বাড়বে। যদি ধরো এসি এবং বিডি একই রকম ডিফ্লেকশন হতো, মানে সেম সম পরিমাণ ডিফ্লেকশন হতো, তাহলে কিন্তু এটা স্ট্রেট থাকতো, তাহলে বেন্ড হতো না। বেন্ড হতে গেলে কি হবে, বিডি কে বেশি করে বাড়তে হবে, এসি কে কম করে বাড়তে হবে, তবে এটা বেন্ড হবে, ঠিক আছে। তাহলে এই বেন্ড হওয়ার ফলে দেখতে পাচ্ছি কি, এসি তলটাতে কম্প্রেশন হয়েছে মানে কন্ট্রাকশন, আর বিডি তলটাতে আমার এক্সপেনশন হয়েছে। তার মানে হচ্ছে আমার একদিকে টেনসাইল ফোর্স কাজ করছে, আরেকটা দিকে কম্প্রেসিভ ফোর্স কাজ করছে। তাহলে আমাকে এইদিকে আমার ধরো ধরো প্রথমে বলছি, ধরো সাপোজ এসিটা ও বলছি 5 মিলিমিটার আর বিডিও 5 মিলিমিটার প্রথমে, ঠিক আছে। এবার যখন আমার এই আফটার বেন্ডিং হলো, তখন বলছি ধরো এসিটা 4 মিলিমিটার হয়ে গেল আর বিডিটা 6 মিলিমিটার হয়ে গেল, মানে বিডিটা বেড়ে গেল, এসিটা কমে গেল। তাহলে এটা তো বাইরের তলটা দেখতে পাচ্ছি এসি এবং বিডি, এবং ভেতরে অসংখ্য তল আছে। ধরো এসি নিচে ধরো এরকম একটা তল আছে, ঠিক আছে। আবার ধরো এখানে বিডি নিচে একটা তল আছে, যেমন এখানে ইএফ বলে দেখি যে তলটা, ঠিক আছে। এরকম অসংখ্য তল দেখতে পাবে, মানে লেয়ার। তাহলে কি হবে, আস্তে আস্তে দেখা যাবে কি, এই এসি থেকে যত আমি ভেতরের দিকে আসবো, এই কন্ট্রাকশনের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। আবার বিডি থেকে যত ভেতর দিকে যাবো, তত এক্সপেনশনের মানটা কমতে থাকবে। নিয়ে আস্তে আস্তে দেখা যাবে কি, একটা জায়গায় আসবে ভেতরে, যেখানে কোনো কন্ট্রাকশন বা এক্সপেনশন হবে না। তার কারণ কি, যেমন এইখানে কন্ট্রাকশন আছে, এসি এসি তলটাতে কন্ট্রাকশন আছে, বিডি তলে এক্সপেনশন আছে। তার মানে কি, ভেতরে কোনো একটা জায়গা আছে যেখানে কোনো কন্ট্রাকশন এক্সপেনশন নেই, ওই তলের পর থেকে কি হয়েছে, আস্তে আস্তে কন্ট্রাকশন বেড়েছে, উপর দিকে যত গেছি। আবার এখানে ওই তল থেকে যত নিচের দিকে এসেছি, তত আস্তে আস্তে এক্সপেনশন বেড়েছে। কারণ তোমার ধরো 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 তুমি -5 থেকে +5 যখন আসবে, তখন তোমাকে জিরো অতিক্রম করতেই হবে, -5 বা -4, -3, -2, -1, তারপরে জিরো, তারপর আবার 1, 2, 3, 4 করে 5 অব্দি গেলে, তাহলে তুমি কখনোই -5 থেকে +5 তোমার জিরোকে অতিক্রম করে আসতে পারবে না। সেই রকম এখানে কি হচ্ছে, এসি তল থেকে বিডি তলে যখনই আমি আসছি, তখনই কিন্তু একটা লেয়ার পাবো, যে লেয়ারে আমি ডিফরমেশনটা জিরো হবে।
ঠিক আছে? এই জিরো ডিফরমেশনটা হচ্ছে সেই তলটাকে বলা হয় নিউট্রাল লেয়ার। ঠিক আছে? এই নিউট্রাল লেয়ার বরাবর যে অক্ষটাকে দেখানো হয় সেটাকে বলে নিউট্রাল অ্যাক্সিস। এই দেখো ডটেড লাইন দিয়ে যে লাইনটা এখানে দেখানো হয়েছে এই ছবিতে, দেখো তোমার এই যে তোমার এই মাঝে যে লাইনটা, এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, মানে এইখানে এই লেয়ার বরাবর কোনো এক্সপেনশন বা কন্ট্রাকশন হবে না। ঠিক আছে? এখানে দেখো ছবিতে দেখা, That means deflection is zero হ্যাঁ at that deflection is zero at neutral axis. ইয়েস, ডিফ্লেকশন ইজ জিরো অ্যাট নিউট্রাল অ্যাক্সিস বা নিউট্রাল লেয়ার যা বলবে, নিউট্রাল লেয়ারে Okay, sir. ডিফ্লেকশন ইজ জিরো। আর Yes, sir. Yes. নিউট্রাল লেয়ার থেকে তুমি এই বিমটার উপরের দিকে যাও বা নিচের দিকে যতই যাও তোমার ডিফ্লেকশন হবে। সেটা এবার যদি উপরের দিকে গেলে ডিফ্লেকশনটা মানে ডিফরমেশনটা মানে কমে যায়, তাহলে নিচের দিকে গেলে ডিফরমেশনটা বাড়বে। ঠিক আছে? এইটাই হচ্ছে এখানকার কনসেপ্ট বেন্ডিং এর। তোমার একটা দিকে তোমার ডিফরমেশন নেগেটিভ হলে উল্টো দিকে ডিফরমেশনটা পজিটিভ হবে। এবার তোমার এখানে ডায়াগ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা পিওর বেন্ডিং এ দেখাচ্ছে এ বি এবং সি ডি দুটো তল দেখাচ্ছি, মানে দুটো কাট পোর্শন মডেল কাট পোর্শন নিয়েছি। এম এনটা হচ্ছে আমার এখানে নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে? এই এম এন থেকে ওয়াই দূরত্বে ইএফ একটা আমি লেয়ার নিলাম। ঠিক আছে? ওয়াই দূরত্বে ইএফ লেয়ার যে কোনো আর মানে যে কোনো জায়গাতে। এই বি থেকে ডি এই দূরত্বটা বলছি ডেল্টা এল। ঠিক আছে? ডেল্টা এল পরিমাণ দূরত্ব নিয়েছি আমি। এবার এটা হচ্ছে বিফোর বেন্ডিং এর পিকচারটা। ঠিক আছে? এবার আফটার বেন্ডিং কি হবে, আফটার বেন্ডিং এর ছবিটা দেখো দেখানো হচ্ছে, মানে বিমটা যখন মানে বেন্ড হয়েছে, বেন্ড হওয়ার পরে বিমটা এইভাবে মেকেছে। এবার অটোমেটিক এ সিটাকে দেখানো হয়েছে এ ড্যাশ সি ড্যাশ দিয়ে, এইভাবে বেন্ড হয়েছে। এম এর নিউট্রাল অক্ষটা দেখানো হয়েছে একটু বেঁকেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেঁকবে না, কারণ এম এন এর মানটা যা। স্যার হ্যাঁ বলো। স্যার এর নিউট্রাল লেয়ারটা এখানে বেন্ডিং হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো নিউট্রাল লেয়ারটা বেন্ডিং হওয়ার কথা নয়, সোজাতে হবে ওটাতে কারণ নিউট্রাল লেয়ারটা বেন্ডিং হবে না, এটা ডায়াগ্রামে দেখানো হয় সব বই, মানে এটা তোমার ছবিটা তোমার অ্যাকচুয়ালি কার্ভটা এতটা বা এমন ভাবে করতে হয় যাতে নিউট্রাল লেয়ারটা স্ট্রেট থাকবে, কিন্তু আমাদের সেই ডায়াগ্রাম করার সুবিধার্থে আমরা অত বড় রেডিয়াস অফ কার্ভেচার করতে পারবো না, যে কারণে আমাদের মানে এটা ছবিতে দেখতে পাচ্ছ বেন্ড হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বেন্ড হওয়ার কথা নয়। ঠিক আছে? তুমি যে কোনো মানে ওখানে বলে দেখো, দেখবে নিউট্রাল অক্ষকে বেঁকিয়ে দিয়েছে, কিন্তু মানে তাছাড়া ছবিটা করতেই পারবে না, একটু সোজা করে দিলে পারবে না করতে। এবার নিউট্রাল অ্যাকচুয়ালি ওটা বেন্ড হবে না। বেন্ড হবে না, কিন্তু ছবিতে তুমি যখন আঁকবে তোমাকেও বেন্ডই হয়ে করতে হবে, কিন্তু তুমি কাগজে কলমে জানলে বেন্ড হবে না। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ইএফ টা এক্সপেনশন হয়েছে ই ড্যাশ এফ ড্যাশ, আর বিডি টা এক্সপেনশন হয়েছে বি ড্যাশ ডি ড্যাশ। ঠিক আছে? এবার হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারটা, এই যে দেখো আর দেখানো হয়েছে, আরটা কোথা থেকে, এই যে ওটা হচ্ছে সেন্টার অফ সার্কেল, মানে এই যে আর্টটা হয়েছে, মানে আর্টটা যে সার্কেলের অংশ তার সেন্টার হচ্ছে ও থেকে আর রেডিয়াস দেখানো হচ্ছে নিউট্রাল অক্ষ পর্যন্ত, মানে এম এন যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে সেন্টারের দূরত্বটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস অফ কার্ভেচার দেখানো হয়েছে আফটার বেন্ডিং এ। আর ওয়াই দূরত্ব যা ছিল এই বরাবর, সেই ওয়াই দূরত্বটা একই থাকছে, মানে এম এন দিকে ইএফ এর দূরত্বটা। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই যে ইএফ লেয়ারটা ধরেছি আমি, ইএফ লেয়ারটা তাহলে এখন এক্সপেনশন ওই কতটা হয়েছে ই ড্যাশ এফ ড্যাশ হয়েছে, তাই তো? তাহলে এখানে যদি আমি স্ট্রেন বের করতে যাই, স্ট্রেন মানে কি ছিল, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে? Initial length. হ্যাঁ। তাহলে ইএফ যে লেয়ারটা তার কতটা স্ট্রেন হবে না, ই ড্যাশ এফ ড্যাশ মাইনাস ইএফ বাই বাই এফ, ইএফটা অরিজিনাল লেন্থ। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি ইএফ লেয়ারের স্ট্রেন বের করছি, দেখো এখানে ছবি তুমি দেখো পড়া আছে, দেখো তাহলে স্ট্রেন ইন দ্য লেয়ার ইএফ ডিউ টু বেন্ডিং ইজ গিভেন বাই, ছোট হাতের ই দিয়ে প্রকাশ করছে স্ট্রেনটাকে, তাহলে ই ড্যাশ এফ ড্যাশ মাইনাস ইএফ বাই ইএফ হলো, যেটা বললাম এর আগে। এবার আগের ছবিটাতে আসি, বিফোর বেন্ডিং এর ছবিটাতে দেখো, এই ছবিতে এম এন যা হবে ইএফও তাই হবে, একই মাপ, মানে এটা 5 মিলিমিটার হলে এটা 5 মিলিমিটার হবে, তাই তো? এম এন যা হচ্ছে ইএফও তাই হচ্ছে সেম, কারণ এ বি এবং সিডি দুটো পারপেন্ডিকুলার তল আছে, এম এন যা হচ্ছে ইএফও তাই হচ্ছে,
আবার mn যা হবে m ড্যাশ n ড্যাশের মানটা তাই হবে, যদিও মেখেছে কিন্তু কাগজে কলমে আমরা বললাম যে নিউট্রাল লেয়ার যেহেতু ডিফরমেশন 0 হয় তাহলে mn এবং m ড্যাশ n ড্যাশ সেম ভ্যালু, আমরা বলতে পারবো mn ইকুয়াল টু ef ইকুয়াল টু m ড্যাশ n ড্যাশ। ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. তাহলে আমার এখানে হচ্ছে যেটা এইগুলো পেলাম। এবারে এখান থেকে একটা জিনিস পাবো, দেখো আমি তাহলে এই ইকুয়েশনটা যেটা বার করলাম স্ট্রেনের ই ড্যাশ এফ ড্যাশ মাইনাস ইএফ বাই ইএফ, এখানে বসাচ্ছি আমি কি দেখো ই ড্যাশ এফ ড্যাশ যা আছে তাই রাখলাম, ইএফ এর জায়গায় আমি mn বসালাম, কারণ আমি বললাম কি ইএফ মানে mn হবে তাই লিখেছি, ইএফ এর জায়গায় mn বসাচ্ছি। আবার বললাম mn ইকুয়াল টু m ড্যাশ n ড্যাশ, কারণ একই কারণ নিউট্রাল লেয়ারে বললাম ডিফরমেশন ইজ 0 for the neutral layer after before and after bending. So here we can write m dash n dash instead of mn। ঠিক আছে, তাহলে আমি mn এর জায়গায় m dash n dash লিখলাম, তাহলে ওই এই ইকুয়েশনটাতে লিখছি দেখো e ইকুয়াল টু e dash f dash মাইনাস m dash n dash বাই m dash n dash। তাহলে এই ইকুয়েশনটা দেখে বলে এগুলো মানগুলো বের করব, e dash f dash কত হবে, m dash n dash কত হবে, এগুলো বের করব। কি করে বের করব আমি, দেখো এখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, যেটা এটাকে বলা এটাকে তোমার মানে তো কত কত মানে রেডিয়ানে বেঁকছে বের করতে হয়, এটা রেডিয়ানে বলা থাকে। তো থিটা মানটা দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ বেন্ড বলা হয় এটাকে। ঠিক আছে, এবার হচ্ছে যখন এর থিটা অ্যাঙ্গেল হবে আর রেডিয়াস অফ কার্ভেচার এখানে আর আছে, তাহলে এম ড্যাশ এন ড্যাশের মানটা হবে আর ইন্টু থিটা। দেখবে একটা বৃত্তচাপে তোমরা দেখবে যখন অঙ্ক করতে তখন দেখবে একটা বৃত্তে যদি রেডিয়াস আর হতো এবং কোনো একটা আর্কের যদি তোমার সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা যদি থিটা হতো, তখন সেই বৃত্তচাপ মানে সরি সার্কেলের আর্কটার ভ্যালুটা হতো আর ইন্টু থিটা। তাহলে এখানে এম ড্যাশ এন ড্যাশ মানে হচ্ছে আমার আর ইন্টু থিটা। ঠিক আছে, আর ই ড্যাশ এফ ড্যাশের মানটা কত হবে, তাহলে ই ড্যাশ এফ ড্যাশ থেকে ওয়ের দূরত্ব কত হচ্ছে আমার আর প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে ই ড্যাশ এফ ড্যাশ মানে কত হবে আর প্লাস ওয়াই ইন্টু থিটা। দেখো এই মানগুলো এখানে বসাচ্ছি, ই ড্যাশ এফ ড্যাশ মানে বললাম আর প্লাস ওয়াই ইন্টু থিটা, কারণ এই যে এখান থেকে এই ও থেকে ই ড্যাশ এফ ড্যাশের দূরত্বটা হবে আর প্লাস ওয়াই, তাহলে আর প্লাস ওয়াই হচ্ছে রেডিয়াস ই ড্যাশ এফ ড্যাশের আর থিটা অ্যাঙ্গেল মাঝে, তাহলে আমার ই ড্যাশ এফ ড্যাশটা হয়ে গেল আর প্লাস ওয়াই ইন্টু থিটা, আর এটা যেটা বললাম এম ড্যাশ এন ড্যাশ মানে হচ্ছে আর থিটা, সেই মানটা বসিয়েছি এখানে আর প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে ইন্টু থিটা মাইনাস আর থিটা বাই আর থিটা। এবার এগুলো কাটাকুটি করছি আমি, কাটাকুটি করে পেলাম ওয়াই বাই আর। ঠিক আছে, তাহলে ওয়াই মানে কি ছিল, ওয়াই মানে হচ্ছে নিউট্রাল অক্ষ থেকে ইএফ লেয়ারটার দূরত্ব, আর মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে আমি স্ট্রেনের মানটা পেয়ে গেলাম, স্ট্রেন মানে হচ্ছে এই যে এই মানটা ওয়াই বাই আর, ওয়াই মানে নিউট্রাল অক্ষ থেকে ওই ইএফ লেয়ারের দূরত্ব, ইএফ লেয়ারটা যে কোনো জায়গায় হতে পারে। এবারে হচ্ছে ধরে নিচ্ছি লেট এফ স্ট্রেস সেট আপ ইন দ্য লেয়ার ইএফ ডিউ টু বেন্ডিং। তাহলে বেন্ডিং হওয়ার ফলে যেটা বলেছি বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করবে, এই বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করাটা হচ্ছে আমার ধরে নিচ্ছি এফ, যে স্ট্রেসটা ওই ইএফ লেয়ারের মধ্যে ডেভেলপ করেছে মানে তৈরি হয়েছে, ই হচ্ছে আমার ইয়ং মডুলাস অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো ই ইকুয়াল টু এফ বাই ই মানে হচ্ছে ইয়ং মডুলাস ইকুয়াল টু স্ট্রেস বেন্ডিং স্ট্রেস বাই স্ট্রেন, মানে যে স্ট্রেনটা হলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো অর স্ট্রেন মানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস বাই ই। তাহলে ই এর একটা মান পেলাম দেখো, মানে এই যে স্ট্রেনের মানটা পেলাম এফ বাই ই, আবার এখান থেকে আমি স্ট্রেনের মানটা পেয়েছি ই মানে কত ওয়াই বাই আর। তাহলে আমি কি বলতে পারবো ওয়াই বাই আর ইকুয়াল টু এফ বাই ই, সেটা লিখলাম এখানে দেখো ওয়াই বাই আর ইকুয়াল টু এফ বাই ই। আবার এখানে কোনা কোন একটু ঘুরিয়ে চেঞ্জ করে নিচ্ছি, এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর। ঠিক আছে, এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, তাহলে একটা ইকুয়েশন পেলাম আমি। তাহলে এই ইকুয়েশনটাতে তাহলে প্রত্যেকটা প্যারামিটার কি কি হবে, এফ মানে হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস, ওয়াই মানে হচ্ছে নিউট্রাল অক্ষ থেকে কোনো একটা লেয়ারের দূরত্ব যে লেয়ারে আমার বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেট করছি, ই মানে হচ্ছে ক্যাপিটাল ই মানে হচ্ছে ইয়ং মডুলাস, ক্যাপিটাল আর মানে হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই ইকুয়েশন ডেরিভেশনটা পেলাম আমি। এরপরে নেক্সট হচ্ছে আমার এটা বিমটা ক্রস সেকশনটা দেখানো হয়েছে,
একটা রেক্টেঙ্গুলার শেপের বিম, এন এটা হচ্ছে নিউট্রাল অক্ষ, ওয়াই দূরত্বে একটা লেয়ার নেওয়া হয়েছে, যে লেয়ারটার উইথ হচ্ছে ডিওয়াই, মানে যেটা আমি ইএফ আগের ছবিতে ইএফ যে লেয়ারটা ছিল সেইটাই হচ্ছে এখানে এই যে এই স্ট্রিপটা করা আছে মানে ডিওয়াই উইথে, সেটা হচ্ছে ইএফটা, ইএফ পোর্শনটা আগের ছবি অনুযায়ী। তাহলে এইখানে কি করছি আমি, ধরে নিচ্ছি এই লেয়ারে ক্রস সেকশনটা হচ্ছে ডিএ, দেখো এখানে লেখা হয়েছে লেট ডিএ হচ্ছে এরিয়া অফ দিস এলিমেন্টারি স্ট্রিপ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দেন ফোর্স ডেভেলপ ইন দ্য স্ট্রিপ, মানে কতটা ফোর্স তৈরি হবে ওই স্ট্রিপটার মধ্যে। তাহলে ফোর্স মানে হচ্ছে কত, স্ট্রেস ইনটু এরিয়া, কারণ আমরা স্ট্রেসের ফর্মুলা দেখেছি কি স্ট্রেস মানে ছিল ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সটা তাহলে বলো কত, স্ট্রেস ইনটু তাহলে এফ ইনটু ডিএ হয়ে গেল, ওই এই স্ট্রিপটার মধ্যে এই ফোর্স কাজ করছে। তাহলে এলিমেন্টারি মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু এলিমেন্টারি ফোর্স ইজ গিভেন বাই, এবার মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কেন বলছি না, এইটা তো যেহেতু তোমার স্ট্রেস তৈরি হচ্ছে, স্ট্রেসটা একটা রেজিস্টিভ নেচার, কারণ স্ট্রেস মানে হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স বাই এরিয়া, ও রেজিস্ট করে বলে তৈরি হয়, তার জন্য মোমেন্টটা হচ্ছে রেজিস্টিভ মোমেন্ট বলা হয়, যেহেতু ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু এলিমেন্টারি ফোর্স ইজ গিভেন বাই, তাহলে এটা ফোর্স পেয়ে গেলাম এফ ইন্টু ডিএ ইন্টু এবার মোমেন্ট মানে কত, দূরত্ব, তাহলে নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব কত ওয়াই, তাহলে ওয়াই প্লাস তাহলে ডিওয়াই দরকার নেই, তো ওয়াই লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়াই দূরত্ব, তাহলে এফ ইন্টু ডিএ ইন্টু ওয়াই, এটা হচ্ছে আমার মোমেন্ট, মোমেন্ট মানে জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে ফোর্স এফ ডিএ ইন্টু দূরত্ব হচ্ছে ওয়াই ডিস্টেন্স। তাহলে টোটাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ডিউ টু অল সাচ এলিমেন্টারি ফোর্সেস ইজ গিভেন বাই, টোটাল মোমেন্ট কিভাবে পাবো না, এটা শুধুমাত্র একটা স্ট্রিপের জন্য মোমেন্ট হচ্ছে এইটা এফ ডিএ ইন্টু ওয়াই, টোটাল আমার করতে হলে কি ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করছি, দেখো তাহলে টোটাল মোমেন্ট পাচ্ছি, ইন্টিগ্রেশন করেছি দুদিকেই এফ ডিএ ওয়াই, এবার মোমেন্ট বার করছি এফ ডিএ ওয়াই বার করলাম, এবার ইকুয়েশন 2.3 কি পাচ্ছি, এফ এর মান দেখো পাচ্ছি এখান থেকে আমি, এই দেখো এফ এর এফ মানে এখান থেকে পেয়েছি, আগেই পেয়েছি এফ বাই ওয়াই সমান ই বাই আর, তাহলে এফ সমান বলতে পারবো ই বাই আর ইন্টু ওয়াই, ঠিক আছে। এফ এর মানটা এখান থেকে ওয়াইটা ওইদিকে চলে গেল, তাহলে ওইটাই বসাচ্ছি এফ এর মানটা, এফ সমান ওয়াই ইন্টু ই বাই আর, এটা বসালাম, এম মানে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ই বাই আর ইন্টু ডিএ ইন্টু ওয়াই। এবার দেখো এখানে দেখো ইটা হচ্ছে ইয়ং মডুলাস মানে ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের, আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ধ্রুবক, মানে ওই সময় তোমার বিমটা যেভাবে বেন্ড হয়েছে তাতে আর কোনো চেঞ্জ কিছু হবে না, তাহলে আরটা ধ্রুবক বেরিয়ে গেল, ভেতরে কি থাকলো ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার, এটাকে বলা হচ্ছে তোমার আই মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া যখন তোমাদের আগের সেমিস্টারে পড়েছো সেখানে দেখবে এই কনসেপ্টে তৈরি হয়েছিল, যে কোনো একটা এরিয়া নেওয়া হয়েছিল, একটা এলিমেন্টারি এরিয়া কোনো একটা অক্ষের থেকে, তারপর তার ফার্স্ট মোমেন্ট করেছিলাম ডিএ ইন্টু ওয়াই, সেকেন্ড মোমেন্ট করেছিলাম ডিএ ইন্টু ওয়াই মানে ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার, সেটা ছিল সেকেন্ড মোমেন্ট বা মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য এরিয়া। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য এরিয়া যেটা ছিল সেইটা হচ্ছে তখন ওই এলিমেন্টারি স্ট্রিপটার ক্ষেত্রে ছিল ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার, এবার টোটাল এরিয়া বের করেছিলাম কি, ওটার জন্য ইন্টিগ্রেশন করেছিলাম, তাহলে আমার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ডিএ ইন্টু ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আই মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হোল এরিয়া অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস। তাহলে আমার এইটা জায়গায় লিখতে পারবো আমি আই ইন্টিগ্রেশন ডিএ ওয়াই স্কোয়ারের জায়গাতে, সেটা লিখলাম, এম মানে হচ্ছে ই বাই আর ইন্টু আই। এবার আমি এখান থেকে লিখছি তাহলে এম বাই আই সমান ই বাই আর, তাহলে এখান থেকে আইটা এম এর নিচে নিয়ে এলাম, তাহলে ইকুয়েশন থেকে গেলো এম বাই আই ইকুয়াল টু ই বাই আর। তাহলে এখান থেকে দেখো এবার আগে আমি পেয়েছিলাম ই বাই আর সমান এফ বাই ওয়াই, আবার এখানে পাচ্ছি এম বাই আই ইকুয়াল টু ই বাই আর, তাহলে পুরো ইকুয়েশনটা আমি লিখতে পারি এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, যেখানে এম মানে হচ্ছে রেজিস্টিভ মোমেন্ট, এই রেজিস্টিভ মোমেন্টটা কিন্তু অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্টের সমান হয়, যে বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে সেটার সঙ্গে রেজিস্টিভ মোমেন্টটা একই হবে, সেম ভ্যালু। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস, এফ মানে হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস ওই লেয়ারে, ওয়াই মানে হচ্ছে ওই লেয়ারটা নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব, ই মানে হচ্ছে আমার ইয়ং মডুলাসের মান, আর মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই ইকুয়েশনটা বলা হয় বেন্ডিং ইকুয়েশন বা অয়লার বার্নৌলিস ফ্লেক্সার ফর্মুলা। এই প্রমাণটা কিন্তু দেখবে পরীক্ষাতে সেমিস্টার পরীক্ষায় দু একবার এসেছে, এই প্রমাণটা করতে দিয়েছে, ঠিক আছে, 5 নাম্বার দিতে পারে। এই প্রমাণটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, এটা জেনে রাখো,
মানে যখন তোমরা তৈরি করবে, এবারে বললাম মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ওইটাই। দেখো মোমেন্ট অফ রেজিস্ট্যান্সে দেখবে কিছু লেখা আছে। এখানে কিভাবে দেখাচ্ছে না, তোমার যেটা বললাম যে এই দিকে তলটাতে কম্প্রেশন হচ্ছে, এইদিকে নিচের দিকে তলটাতে টেনসাইল হচ্ছে, যে কোনো কি দুটো অপোজিট ফোর্স দুদিকে কাজ করছে, যে কোনো একটা কাপেল তৈরি করছে, সেই কাপেলটা একটা মোমেন্ট তৈরি হয়, এই মোমেন্টটাকে রেজিস্টিভ মোমেন্ট বলছে, এবং এটা অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্টের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এইটাই মানে তোমার দেখবে কোনো কোনো বছর পরীক্ষায় পড়েছে। এরপর দেখো একটা জিনিস দেখায়, তাহলে আগের ইকুয়েশনটা পেলাম এফ বাই ওয়াই ইকুয়াল টু এম ইন্টু ওয়াই বাই আই। তাহলে এই ইকুয়েশনটা আমি এখানে দেখো, এবারে এই ইকুয়েশনে লিখেছি এফ ম্যাক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই ম্যাক্স বাই আই। এখানে ম্যাক্স মানে কি? ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম কতটা স্ট্রেস হবে। এবার কেন এম ম্যাক্স আই ম্যাক্স লিখলো না, শুধু ওয়াই ম্যাক্স লিখেছে? তার কারণটা হচ্ছে দেখো, যে বিমটাতে আমি ধরেছি বেন্ডিং মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে, সেই ক্ষেত্রে এম এর মানটা কিন্তু ফিক্সড, এম কিন্তু চেঞ্জ হচ্ছে না, এমটা কিন্তু বেন্ডিং মোমেন্ট যা আছে তাই থাকবে। আইটা হচ্ছে ফিক্সড, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস, সেটা হচ্ছে তোমার ক্রস সেকশনটার উপর নির্ভর করছে, মানে তোমার যদি সার্কুলার হয় তাহলে ডায়ামিটারের উপর নির্ভর করবে, রেক্টেঙ্গুলার যদি হয় তাহলে ব্রেথ আর থিকনেসের উপর বা উইথ এবং থিকনেসের উপর নির্ভর করবে, ট্রায়াঙ্গুলার হলে হাইট এবং বেসের উপর নির্ভর করবে। তাহলে আয়ের ভ্যালুটা কিন্তু ফিক্স চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ কোনটা হবে শুধু ওয়াইটা। ওয়াইটা কি ছিল? নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব, মানে নিউট্রাল অক্ষ থেকে যত উপরের দিকে যাব বা নিচের দিকে যাব তত ওয়াইয়ের মানটা বাড়তে থাকবে। আর একদম নিউট্রাল অক্ষ থেকে ওয়াইয়ের মান 0, কিন্তু যত নিচের দিকে নামছে তো ওয়াইয়ের মান বাড়ছে। তাহলে কি হচ্ছে, আমার এই এফ ম্যাক্স মানে বেন্ডিং স্ট্রেসের মানটা ওয়াই বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে। আবার যখন ওয়াই 0 মানে নিউট্রাল অক্ষ, সেখানে বেন্ডিং স্ট্রেসের মান 0। তাহলে তার যে কারণে আমার এফ ম্যাক্স এটাকে দেখানো হয় এম ইন্টু ওয়াই ম্যাক্স বাই আই, মানে ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট এফটা। এবার দেখো এই ইকুয়েশনটা আবার এইভাবে লেখা যায়, এম ইকুয়াল টু আই বাই ওয়াই ম্যাক্স ইন্টু এফ ম্যাক্স। এবারে আই বাই ওয়াই ম্যাক্সটাকে বলা হয় জেড। জেড মানে হচ্ছে সেকশন মডিউলাস, জেডের নামটা এখানে লেখা আছে দেখো, সেকশন মডিউলাস। এই জেডটাকে বলা হয় সেকশন মডিউলাস। সেকশন মডিউলাস কি জিনিস না, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস ডিভাইডেড বাই ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্সটা মানে হচ্ছে কি, তাহলে ওয়াই ম্যাক্স মানে হচ্ছে নিউট্রাল অক্ষ থেকে এক্সট্রিম ফাইবারের দূরত্ব। এক্সট্রিম মানে হচ্ছে সব থেকে দূরত্ব, যে ফাইবার, ফাইবার মানে লেয়ারটা, সব থেকে দূরে যে লেয়ারটা আছে তার দূরত্বটা। তাহলে এবার দেখো তোমার এখানে এই জেড কি করে বের করবো, জেড এর বার করে দেখবে কিছু ফর্মুলা আছে, সেগুলো দেখাচ্ছি পরপর। এবার দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে, তোমার ডিজাইন করা হয়, ইফ এনি ডিজাইন মানে যখন কোনো তোমার বিম ডিজাইন করা হয়, নর্মালি এটা সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বেশি দরকার পড়বে বিম ডিজাইনটা। যখন ডিজাইন করা হয় তখন আমার কি করে লেখা হয়, তাহলে এম বাই আই ইন্টু ওয়াই ম্যাক্স, মানে এটা কি এফ ম্যাক্স মানে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস, এই জিনিসটা মানে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস। তাহলে এফ ম্যাক্স লেস দেন ইকুয়াল টু এফ পার, পার মানে পারমিসেবল, কতটা পারমিট করবে। ঠিক আছে, মানে তোমার ধরো একটা ধরো বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িতে বিমটা তোমার ধরো আন্দাজে ভিত্তিতে বিম তৈরি করছো, যে কতটা মোটা দেবে সরু দেবে বিম করবে। ঠিক আছে, সেই বিমটাতে পারমিসেবল স্ট্রেস মানে কতটা, মানে ওর ক্যাপাসিটি পারমিট মানে নিতে পারবে, ধরো 100 MPa স্ট্রেস নিতে পারে, 101 হলেই ভেঙে পড়ে যাবে বিমটা, আর মানে সোজা থাকবে না, বেন্ড হয়ে ভেঙে যাবে। তার মানে আমার হচ্ছে কি পারমিসেবল লিমিটটা 100 MPa। তাহলে আমি কি বলবো, ম্যাক্সিমাম স্ট্রেসটা আমার কখনো 100 MPa এর বেশি যেন না হয়, কম হোক ক্ষতি নেই, আমার 99 হোক 95 হোক, তাহলে আমার কি বিমটা মানে ভেঙে পড়বে না। তাহলে তার জন্য লেখা হয় কি এম বাই আই ইন্টু ওয়াই ম্যাক্স লেস দেন ইকুয়াল টু এফ পার, মানে হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস শুড বি লেস দেন অর ইকুয়াল টু পারমিসেবল বেন্ডিং স্ট্রেস। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে, ম্যাক্সিমাম মানে কি, তাহলে এটা ইকুয়াল ধরে করা হচ্ছে। এবার এম বাই আই ওয়াই ম্যাক্স ইকুয়াল টু এফ পার, মানে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য বেন্ডিং স্ট্রেস। এবারে এম ইকুয়াল টু আই বাই ওয়াই ম্যাক্স ইন্টু এফ পারমিসেবল। এবার আই বাই ওয়াই ম্যাক্স মানে হচ্ছে জেড,
Thus the moment carrying capacity of the section is given by m equal to f permissible into z। তার মানে হচ্ছে আমার এখান থেকে কতটা মোমেন্ট ক্যারি করতে পারবে বিমটা বের করতে পারবো এফ পারমিসিবল ইনটু জেড। জেডটা আমি প্রথমে বের করবো, সেকশন মডুলাসের মানটা বের করবো। প্রত্যেকটা বিমের ক্ষেত্রে সেকশন মডুলাসের মান ফিক্সড, সেটা চেঞ্জ হবে না। আর এফ পারমিসিবল তাই প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে ফিক্সড। যেমন ধরো লোহার ক্ষেত্রে পারমিসিবল ভ্যালু একরকম হবে, আবার কংক্রিটের ক্ষেত্রে পারমিসিবল ভ্যালু একরকম হবে, স্টিলের ক্ষেত্রে পারমিসিবল ভ্যালু এক হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে পারমিসিবল ভ্যালু আমার টেবিলে দেওয়া থাকবে যে এই বিমটা এতটা পারমিশন নিতে পারে, এর বেশি নিতে পারবে না। আর জেড এর মানটা ফিক্সড, যে তাহলে আমি এখান থেকে ক্যালকুলেট করে ম্যাক্সিমাম মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কতটা বার করতে পারবো। এবারে এই মোমেন্ট যদি আমার এর বেশি মোমেন্ট যেন নিতে না পারে, সেই অনুযায়ী আমাকে ফোর্স চাপাতে হবে যেন ওর বেশি ফোর্স না দেওয়া হয়। কারণ বেশি ফোর্স গেলে বেশি মোমেন্ট হবে, বেশি মোমেন্ট হলে ভেঙে পড়ে যাবে। তাহলে এইখান থেকে আমাকে ডিজাইন থেকে ক্যালকুলেশন করতে হয় মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। এরপর হচ্ছে আমার নেক্সট বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। এবার বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে দেখানো হচ্ছে। দেখো দেখো একটা তোমার ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা নিউট্রাল অক্ষ, এইটা হচ্ছে নিউট্রাল অক্ষ বরাবর এক্স অক্ষ আছে, আর এইটা হচ্ছে আমার এক্স ওয়াই অক্ষ বরাবর তোমার বেন্ডিং স্ট্রেসটা দেখানো হয়েছে, ঠিক আছে। এবার দেখো এরকম একটা উপরের দিকে ত্রিভুজ ট্রায়াঙ্গেল, নিচের দিকে একটা ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে। তার মানে কি উপরের দিকে আমার আস্তে আস্তে যত আমার বিম বরাবর আমি উপরের দিকে যাচ্ছি, ওয়াইটা বাড়ছে, তত আমার বেন্ডিং স্ট্রেসের মানটা বাড়ছে, এটা এইভাবে বেড়ে যাচ্ছে। আবার নিচের দিকে নামছি, বেন্ডিং স্ট্রেসের মানটা তত আমার নেগেটিভলি মানে তোমার উপরের দিকে পজিটিভ হলে নিচের দিকে নেগেটিভ হবে, এবং নিউট্রাল অক্ষতে ভ্যালুটা জিরো হবে। তাহলে এই যে লাইনটা, এইটা হচ্ছে আমার ডিনোট করছে আমার বেন্ডিং স্ট্রেসকে, ঠিক আছে। আর এই দিক বরাবর ডিস্টেন্সটা ওয়াই অক্ষ বরাবর আমার ডিস্টেন্স ওয়াইটাকে ডিনোট করছে। তাহলে এইটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে এই যেটা বললাম ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার ওয়াই লেয়ারটা, এটা মাঝে মাঝে নিউট্রাল অক্ষ আছে, নিউট্রাল অ্যাক্সিস বরাবর যেটা বললাম, এইদিকে ওয়াই পজিটিভ হলে এদিকে ওয়াই নেগেটিভ হলো, মানে ধরো এইদিকে 1 মিলিমিটার 2 মিলিমিটার করে 5 মিলিমিটার গেলাম, এইদিকেও 5 মিলিমিটার গেলাম। এবার এইদিকে বেন্ডিং স্ট্রেস আস্তে 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 ধরো তোমার পজিটিভ বেন্ডিং স্ট্রেস যদি হয়, উল্টো দিকে নেগেটিভ হবে। কারণ কি বললাম যে একদিকে যেহেতু কম্প্রেস মানে টেনসাইল হয়, একদিকে কম্প্রেসিভ হয়। টেনসাইল এবং কম্প্রেসিভ দুটো অপোজিট নেচার বলে সাইনগুলো আমার উল্টো মানে অপোজিট হয়, ঠিক আছে, মানে আলাদা হবে। এদিকে বেশ কিছু ডায়াগ্রাম দেখানো হয়েছে তোমার এই বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি নিউট্রাল অক্ষ রাখা হয় নর্মালি। এই ডায়াগ্রামগুলো করার নিয়মটা হচ্ছে একটা তোমার অ্যাক্সিস নেবে, অ্যাক্সিস মাঝামাঝি নিউট্রাল অ্যাক্সিস বরাবর তোমার এখানে জিরো পয়েন্টে রাখবে, একটা স্ট্রেট লাইন এইভাবে দেখাবে, নিয়ে যোগ করে দেবে, এরকম করে তোমার ট্রায়াঙ্গেলের মতো হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। দাও 16 মডুলাস দেখাই, দাঁড়াও অঙ্ক পরে দেখাচ্ছি। দেখো হ্যাঁ, সেকশন মডুলাস অফ সাম ফ্যামিলিয়ার সেকশন, মানে কিছু কিছু সেকশন মডুলাস ক্যালকুলেশন। যেমন ধরো রেক্টেঙ্গুলার সেকশন যদি হয়, এটা একটা রেক্টেঙ্গুলার সেকশনের বিম, ঠিক আছে। এই বিমটা এটা হচ্ছে আমার নিউট্রাল অক্ষ, এই ডটের লাইন দিয়ে দেখানো, সেন্টার লাইন দেখানো হয়েছে। এইটা হচ্ছে লেয়ারটা, স্ট্রিপটা এটা দেখানো হয়েছে তোমার এই হ্যাশ লাইন দিয়ে। ওয়াই দূরত্বে আছে, ডি হচ্ছে এদিকে ডাইমেনশন বড় ক্যাপিটাল ডি, আর এদিকে বিটা হচ্ছে আমার এই বরাবর তোমার উইথটা বি আর থিকনেসটা ডি। নিউট্রাল অক্ষ কি হচ্ছে মাঝে একদম পুরো সেন্টার মানে সিজি দিয়ে পাস করে, এটা একটা প্রমাণ আছে পরে বলছি। তোমার নিউট্রাল অ্যাক্সিস সিজি দিয়ে পাস করবে। এবার হচ্ছে সিজি থেকে যেহেতু সিজি দিয়ে পাস করেছে বলে এদিকে d/2 দূরত্ব, আবার আমার নিচের দিকে d/2 দূরত্ব আছে। তাহলে এবার যখন আমি এখানে বের করব আমি সেকশন মডুলাস জেড এর মানটা, তখন কি করব, দেখো আমি যেটা বললাম যে জেড মানে হচ্ছে একদম এই জায়গাটা দরকার নেই, তো আই কিউ বের করেছে। আই মানে হচ্ছে আমরা জানি bd3/12 হবে, ঠিক আছে। সেকশন মডুলাসের মান bd3 মানে আই মানে bd3/12 i xx, এদিক বরাবর বার করছি i xx মানে b ইনটু d3/12। আগের সেমিস্টারে সেকেন্ড সেমি ছিল, এগুলো মনে রাখবে, কাজে লাগবে কিন্তু এগুলো bd3/12। আর আমার এখানে y max মানে কি, y max মানে হচ্ছে এখান থেকে নিউট্রাল অক্ষ থেকে এক্সট্রিম ফাইবারের দূরত্ব। এক্সট্রিম ফাইবার মানে কি হচ্ছে টপ ফাইবার, মানে এই লেয়ার এই লাইনটা হতে পারে, উপরের দিকে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা হতে পারে বা এই লাইনটা হতে পারে। এক্সট্রিম ফাইবার মানে যেটা ম্যাক্সিমাম দূরত্বটা হবে y max। তাহলে আমার এই দিকেও যদি যাই d/2,
এই দিকে নিচে উপর দিকে গেলেও d/2 দূরত্ব, নিচের দিকে গেলেও d/2 দূরত্ব, তাহলে আমার y ম্যাক্স হচ্ছে d। স্যার আওয়াজটা কেটে কেটে আসছে স্যার। নেটওয়ার্কের প্রবলেম থাকে মাঝে মধ্যে, কিছু করার কিছু নেই গো। সমস্যা আছে এই যে মানে এইটাই তো মেন সমস্যা এখানকার, তোমার এই নেটওয়ার্ক প্রবলেমটা বড় প্রবলেম। দেখো এখানে যেটা বলছিলাম যে নিউট্রাল অক্ষ থেকে টপ লেয়ারের দূরত্ব হচ্ছে d/2, আবার বটম লেয়ারের দূরত্ব হচ্ছে d/2। এখানে হচ্ছে যেহেতু নিউট্রাল অক্ষ আমার সিজি দিয়ে পাস করেছে এবং সিজি থেকে দুটো লেয়ারের দূরত্ব একই আছে, তাই ওয়াই ম্যাক্সটা হয়ে যাবে d/2, ক্যাপিটাল d/2। তাহলে আমি এখানে জেড এর মান বের করতে পারবো কিভাবে? জেড মানে হচ্ছে i/y ম্যাক্স, আগেই দেখলাম। তাহলে i মানে হচ্ছে b/d³/12 আর y ম্যাক্স মানে হচ্ছে d/2। তাহলে ওই মান দুটো আমি বসাই এখানে দেখি। দেখো জেড মানে বসাচ্ছি i/y ম্যাক্স, তাহলে i মানে b/d³/12 আর y মানে হচ্ছে d/2, তাহলে আমি মানটা পেলাম b d²/6। তাহলে সেকশন মডিউলাস বা মডিউলাস অফ সেকশন ফর এ রেক্টেঙ্গুলার সেকশন ইজ b d²/6। এর একক মানে ইউনিট কি হবে? যদি বি এর একক মিলিমিটার হয়, ডি এর একক মিলিমিটার হয়, তাহলে মিলিমিটার কিউব। এবার হচ্ছে হলো রেক্টেঙ্গুলার সেকশন, ঠিক আছে? আগেরটা দেখলাম সলিড, এটা হচ্ছে হলো। দেখো হলো সেকশন দেওয়া হয়েছে, এদিকে তোমার উইথটা হচ্ছে বি, ভেতরেরটা হচ্ছে ছোট বি, আবার থিকনেস বাইরের দিকে ডি আর বড় ডি ক্যাপিটাল ডি আছে, আর ভেতরের দিকে স্মল ডি আছে। এবার আমার তাহলে আমার এখানে আই ম্যাক্স আই কি হবে? মোমেন্ট অফ ইনার্সিয়াটা, মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে bd³/12 মাইনাস bd³/12। বড় বি মানে বড় হাতে bd³/12 লিখলাম, মাইনাস ছোট হাতে bd³/12 লিখলাম, তাহলে এটা আই পেলাম। এবার জেড কি হবে? জেড মানে হচ্ছে বলেছিলাম নিউট্রাল অক্ষ থেকে এক্সট্রিম ফাইবারের দূরত্ব। এক্সট্রিম মানে কত? এই একদম টপ লেয়ার হতে পারে বা বটম লেয়ারটা হতে পারে। তাহলে আমি টপ লেয়ারে যদি যাবো ডি বড় হাতে d/2 দূরত্ব, বা বটম লেয়ারের ক্ষেত্রে গেলেও সেই বড় হাতে d/2 দূরত্ব। তার মানে আমার এখানে দেখো জেড এর জায়গায় ওইটাই আমি বসিয়েছি। তাহলে আই, তাহলে জেড যখন বার করছি আই এর মানটা দেখো bd³ মাইনাস bd³/12 বাই d/2। তার মানে জেড এর মানটা পেলাম এরকম bd³ মাইনাস bd³/6 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে হলো রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে সেকশন মডুলাসের মান। জেড দিয়ে যেটা বললাম সেকশন মডুলাসকে ডিনোট করা হয়। নেক্সট হচ্ছে আই সেকশন এন্ড চ্যানেল সেকশন। আই সেকশনের ক্ষেত্রে কি হবে? এখন ধরো আই দেওয়া আছে, এরকম শেপের আই দেওয়া আছে ধরো, ঠিক আছে? তাহলে আই ক্ষেত্রে একদম বা চ্যানেল যেরকম খুশি সেকশন দিক, মানে যে কোনো সেকশন, তাহলে তার আগে আইটা বের করবো, আই এক্স এক্স বার করবো, মানে সেন্ট্রয়েড দিয়ে যে এক্স অক্ষ পাস করেছে তার আমি আই বের করলাম। এবার এক্সট্রিম ফাইবার দূরত্ব এখানে কি হবে? ক্যাপিটাল d/2, নিউট্রাল অক্ষ থেকে এক্সট্রিম ফাইবারের দূরত্ব। জেড মানে দেখো ওইটা ওইরকম বেরোবে। ট্রায়াঙ্গুলার সেকশন যদি হয় তাহলে এটা হচ্ছে নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব, নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব, এইদিকে দূরত্ব দেখবে কত? যদি ডি ছোট হাতে ডি হচ্ছে হাইট হয় 2d/3, এইদিকে শুধু d/3, তার মানে ওয়াই ম্যাক্স হচ্ছে 2d/3। আর এই সেন্ট্রয়েড বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে? bd³/36। 12 হচ্ছে অ্যাবাউট বেস, অ্যাবাউট বেস 12 আর অ্যাবাউট সিজি হচ্ছে 36। তাহলে bd³/36/2d/3, ঠিক আছে? এই তো বললাম কি এইখান থেকে এই দূরত্বটা 2d/3 আর এইখান থেকে এই দূরত্বটা d/3। তাহলে তাহলে ওয়াই ম্যাক্স কোনটা হবে? এইটা ওয়াই ম্যাক্স 2d/3টা, এক্সট্রিম ফাইবারের দূরত্ব যেটা ম্যাক্সিমাম হয় বলেছি। তাহলে আমার এখানে আগের ছবিগুলো কি ছিল? সব ইউনিফর্ম ছিল, মানে উপরের দিকেও যা দূরত্ব হচ্ছিল নিউট্রাল অক্ষ থেকে, নিচের দিকেও দূরত্ব তাই হচ্ছিল, কিন্তু ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? ওয়াই টপ 2d/, যদি এখানে d/3 করে ভুল করেছে 2d/3 হবে এটা।
তারপরে যে সার্কুলার সেকশন, সার্কুলার সেকশনের ক্ষেত্রে কি আই এক্স মানে যদি ডি ডায়ামিটার হয়, পাই ডি টু দি পাওয়ার 4/64 এটা হচ্ছে আই এর মান, আর ওয়াই ম্যাক্স মানে যে সেন্টার থেকে এক্সট্রিম ফাইবারের দূরত্ব হচ্ছে d/2 মানে রেডিয়াসটা, তাহলে এটা হলো পাই ডি কিউব বাই 32 এটা হচ্ছে আমার সেকশন মডুলাস ফর সার্কুলার সেকশন। হলো সার্কুলার যদি হয়, হলো সার্কুলারের ক্ষেত্রে দেখো আই এর মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4/64 আই এর মান, আর জেড এর মানটা হয়ে যাবে ওয়াই ম্যাক্স মানে কত সেন্টার থেকে এক্সট্রিম লেয়ার মানে এই লেয়ারটা, এই জায়গাটা, এই জায়গাটা দূরত্ব কত বড় হাতে d/2 মানে এক্সটার্নাল ডায়ামিটার যেটা তার এই অবধি থাকছে, তাহলে হচ্ছে ডি বড় হাতে এই যে d/2, তাহলে এইটা পেলাম হলো সার্কুলার ক্ষেত্রে তোমার সেকশন মডুলাস। রেডিয়াস অফ জাইরেশন নেই, একদম প্রবলেম। এবার হচ্ছে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, দেওয়া আছে এখানে সুবিধার্থে। বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মান তোমার এখানে বেশি দরকার নেই, চারটে বিমের মানে চারটে মানে 4-5টা ফর্মুলা মনে রাখলেই হবে। যেমন ধরো যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় উইথ ইউডিএল হয়, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট মিড স্প্যান মানে মানে এই যে মিডে হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা হয়, এর মানটা হবে কত ডাব্লু ইন্টু এল স্কোয়ার বাই 8, যেখানে ডাব্লু কিলো নিউটন পার মিটার বা ডাব্লু নিউটন পার মিটার যদি ইউডিএল এর মান হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের মানটা হয় ডাব্লু এল স্কোয়ার বাই 8, কারণ এটা অঙ্ক করতে কাজে লাগবে, এমনিতে তোমার থিওরিতে এটা লাগবে, এটা তোমার আগের সেমিস্টার পড়েছো, এগুলো থেকে বার করতে হয়েছিল ম্যাক্সিমাম মোমেন্টের মানটা কত। এরপরে যে সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড, যদি পয়েন্ট লোড থাকে সেক্ষেত্রে যদি মিডে থাকে মিড পয়েন্টে, তাহলে WL/4। এরপর হচ্ছে ক্যান্টিলিভার যদি হয় ইউডিএল হয়, তাহলে সাপোর্টে হবে এখানে, এইখানে ম্যাক্সিমাম, এখানে দেখো বেন্ডিং মোমেন্টের মানটা কত W ইন্টু এল স্কোয়ার বাই 2। ক্যান্টিলিভার উইথ পয়েন্ট লোড যদি হয় তাহলে W ইন্টু এল। সিম্পলি সাপোর্টেড বিম উইথ 2 পয়েন্ট লোড, দুটো পয়েন্ট লোড যদি দুদিকে থাকে, যে প্রথম ডায়াগ্রাম দেখেছিলাম, তাহলে বিএমটা হচ্ছে W ইন্টু এ। তাহলে এইগুলো কয়েকটা মান অঙ্ক করতে গিয়ে দেখবে কাজে লাগবে, এগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারের জিনিস। মোমেন্ট অফ ইনার্সিয়া here negative means fogging. হ্যাঁ, নেগেটিভ হগিং মানে এটা এখানে অতটা নেগেটিভ পজিটিভটা অতটা কাজে লাগবে না, এখানে ওইটুকু শুধু আমি নেগেটিভ পজিটিভটা বললাম না এই কারণেই, শুধু অঙ্ক করতে গেলে আমার শুধু ভ্যালুটা দরকার, এখানে সাইন কনভেনশনটা অতটা কাজে লাগবে Okay, না, sir. যে কারণে আমি বেশি Okay, sir. বললাম না। আরেকটা বই, অন্য বই দেখি পারো, অন্য অথরের, যেটা প্রথমে দেখাচ্ছিলাম আরেকবার আর কে বানসালের, এটা থেকে যেটা বলছিলাম যে সেন্ট্রয়েড দিয়ে পাস করে তোমার নিউট্রাল লক করে, ওই প্রমাণটাও একবার মনে দেখেছিলাম এসেছিল বা কোনো একবার দিয়েছিল। এই দেখো এখানে যেমন দেওয়া আছে, যেমন দেখবে যেটা এই যে প্রমাণটা বলছিলাম, এই যে এখানে দেখো একটা যে প্রমাণটা, এখানে আমি আগের ছবিটা একটু বড় করে বুঝতে পারবে। দেখো এই ছবিটা দেখো দেখতে পাচ্ছ, দেখো এইটা অন্য অথরের বই বলে তোমার একটু সাইন কনভেনশন গুলো অন্যরকম আছে। আগের ছবিতে যেখানে এফ দেখাচ্ছিলাম ছোট হাতের এফ দিয়ে বেন্ডিং স্ট্রেস, এখানে দেখানো হচ্ছে সিগমা দিয়ে দেখানো হয়েছে বেন্ডিং স্ট্রেসটা। এবার এখানে হচ্ছে আমার সিগমা ইকুয়াল টু ই বাই আর ইন্টু ওয়াই, যেটা বললাম সিগমা বাই ওই প্রমাণটা বেন্ডিং স্ট্রেসের, মানে আগে যেটা এফ বাই ওয়াই ছিল ইকুয়াল টু ই বাই আর, এখানে সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর হবে। এখানে আগের মতো সেই ওয়াই নিউট্রাল অক্ষ থেকে এটা নিউট্রাল অ্যাক্সিস, এখান থেকে ওয়াই দূরত্বে একটা লেয়ার নিয়েছে ডিওয়াই উইথের, তাহলে এখানে ফোর্স ক্যালকুলেট করছে সিগমা ইন্টু ডিএ মানে ই বাই আর ইন্টু ওয়াই ইন্টু ডিএ। টোটাল ফোর্স ওই মানে এবার যদি গোটা বিমটা ক্ষেত্রে ক্যালকুলেট করা ক্রস সেকশনটা ক্ষেত্রে, তাহলে ইন্টিগ্রেশন করেছিলাম টোটাল ফোর্স, মানে এইটা হচ্ছে এলিমেন্ট, এই যে এই এলিমেন্টারি স্ট্রিপটা ক্ষেত্রে ফোর্সের মানটা হচ্ছে এইটা সিগমা ইন্টু ডিএ, সিগমা মানটা হচ্ছে ই বাই আর ইন্টু ওয়াই ইন্টু ডিএ, এটা শুধু স্ট্রিপটা। এবার যদি টোটাল ফোর্স অন দ্য বিম সেকশন গোটাটাই বের করতে হয়,
তখন আমি এইভাবে বের করবো ইন্টিগ্রেশন ওয়াই এই মানে ই বাই আর ইন্টু ওয়াই ইন্টু ডিএ। এবার ই আর এবং আরটা আমি বলেছিলাম ধ্রুবক কনস্ট্যান্ট, যে কারণে ওটা বাইরে চলে এলো, তাহলে এটা থাকলো ইন্টিগ্রেশন ওয়াই ডিএ। এবার বলছে বাট ফর পিওর বেন্ডিং দেয়ার ইজ নো ফোর্স অন দ্য সেকশন অফ দ্য বিম অর ফোর্স ইজ জিরো। এবার যেটা বলেছি পিওর বেন্ডিং এর কনসেপ্টটাই হচ্ছে ওই পোর্শনটাতে কোনো শিয়ার ফোর্স থাকবে না, শুধুমাত্র পিওর মোমেন্ট থাকবে, বেন্ডিং মোমেন্ট থাকবে। তাহলে কি বলতে পারছি আমি এদিকে ক্যালকুলেশনে আমি আবার এদিকে বলছি কি টোটাল ফোর্স এই পরিমাণ কাজ করছে ই বাই আর ইন্টিগ্রেশন ওয়াই দিয়ে। তার মানে কি বলবো তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু জিরো, যেহেতু কোনো ফোর্স নেই আমার অ্যাজ পার থিওরি অফ পিওর বেন্ডিং। তাহলে আমি এটা গেলাম তাহলে দেয়ার ফোর ই বাই আর ইন্টিগ্রেশন ওয়াই দিয়ে ইকুয়াল টু জিরো। তাহলে ই বাই আর যেহেতু কনস্ট্যান্ট জিরো হবে না, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই দিয়ে ইকুয়াল টু জিরো। এবার দেখো এখানে দেখো এই লাইনটা লিখতে হয় নাও ওয়াই ডিএ রিপ্রেজেন্ট দ্য মোমেন্ট অফ এরিয়া ডিএ অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অক্ষের মানে রেসপেক্টে ডিএ যে এরিয়াটা তার সেটাকে ওয়াই ইন্টু ডিএ রিপ্রেজেন্ট করছে। হেন্স ইন্টিগ্রেশন ওয়াই ডিএ রিপ্রেজেন্ট দ্য মোমেন্ট অফ এন্টায়ার এরিয়া, মানে এই যে ইন্টিগ্রেশন বলছি পুরো এরিয়াটা রিপ্রেজেন্ট করছে নিউট্রাল অক্ষের রেসপেক্টে। বাট উই নো দ্যাট মোমেন্ট অফ এনি এরিয়া অ্যাবাউট an axis passing through its centroid is also equal to 0। এবার হচ্ছে কোনো সেন্ট্রয়েড দিয়ে যখন কোনো একটা ক্যালকুলেশন করা হয় কোনো একটা এরিয়ার তোমার মোমেন্ট, তখন সেটা জিরো হয়। তাহলে আমি কি বলতে পারছি হেন্স নিউট্রাল অ্যাক্সিস কোইনসাইড উইথ দ্য সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস। মানে এই ইকুয়েশনটা কি আমার তখনই ভ্যালিড হবে যদি নিউট্রাল অ্যাক্সিস সেন্ট্রয়েড দিয়ে পাস করে। এই ওই জন্য বললাম এই লাইনটা তোমার জাস্টিফিকেশনটা লাস্টে লিখতে হয়, যেটা বললাম যে আমার যেহেতু ওয়াই ডিএ ইকুয়াল টু একটা এলিমেন্টেড এরিয়ার মানে মোমেন্ট কে রিপ্রেজেন্ট করছে এবং ইন্টিগ্রেশন দেওয়াতে হচ্ছে কি পুরো হোল সেকশনটার মোমেন্ট রিপ্রেজেন্ট করছে অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। এবং যেহেতু এটা জিরো এসেছে ক্যালকুলেশন থেকে, এবং এটা জিরো তখনই হয় যখন আমার পুরো হোল সেকশনের এরিয়াটার মোমেন্ট অ্যাবাউট সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস জিরো হয়, তখনই এটা ভ্যালিড হয়। তাহলে আমি বলতে পারবো কি নিউট্রাল অ্যাক্সিস অতি অবশ্যই সেন্ট্রয়েড দিয়ে পাস করবে। তাহলে এইটা হচ্ছে আমার জাস্টিফিকেশন, লাইন লাস্ট লাইনটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রমাণটা, যেটা বললাম যে এই প্রমাণটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসতে পারে। তাহলে এটা গেল আমাদের থিওরি পোর্শন গুলো, ঠিক আছে। দেখে নিচ্ছি এই বইটাতে আর কি কি আছে, দাঁড়া আর নতুন কিছু আছে কিনা। দেখো এই প্রমাণটা এখানে যেটা বলেছিলাম এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, যেটা বললাম এই প্রমাণটা থাকে। আছে নাকি জয়েন করতে চাইছেন প্রশান্ত সামন্ত? এখানে অঙ্ক দিয়েছে আর কিছু নেই। সিলেবাসটা দেখো না, আর কিছু খুব একটা মনে হচ্ছে নেই। সিলেবাসটা দেখি যে প্রথমে আছে, দেওয়া আছে সিলেবাসটা। দেখো সিলেবাসটা হচ্ছে, দেখো তোমার দেওয়া আছে এখানে সিলেবাস। থিওরি অফ পিওর বেন্ডিং, ইকুয়েশন অফ বেন্ডিং হয়ে গেল। থিওরি অফ পিওর বেন্ডিং মানে কনসেপ্টটা। ইকুয়েশন অফ বেন্ডিং মানে যেটা হচ্ছে বললাম এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর, বা এফ এর জায়গায় কেউ সিগমা বসাতে পারো। এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর। অ্যাজাম্পশন ইন দ্য থিওরি অফ বেন্ডিং, থিওরি অফ বেন্ডিং অ্যাজাম্পশন 5-6টা অ্যাজাম্পশন মনে রাখবে, লিখতে হতে পারে পরীক্ষাতে। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বললাম, সেকশন মডুলাস বলা হলো, অ্যান্ড নিউট্রাল অ্যাক্সিস। এবার হচ্ছে সিম্পল প্রবলেম অন বেন্ডিং স্ট্রেস হ্যাভিং রেক্টেঙ্গুলার সার্কুলার অ্যান্ড আই সেকশন। তারপরে শিয়ার স্ট্রেস, এটা এখনো হয়নি, বেন্ডিং স্ট্রেস হলো। তাহলে যে এবার কয়েকটা অঙ্ক দেখবো, ঠিক আছে, কিরকম ধরনের তোমার অঙ্ক হবে। দেখো প্রথম অঙ্ক একটা দেওয়া আছে, এ বিম অফ রেক্টেঙ্গুলার সেকশন 200 মিলিমিটার 200 mm into 400 mm carries a uniformly distributed load of 30 kilonewton per meter over the whole span. Find the maximum bending stresses at mid span and at quarter span points.
তাহলে এখানে কি বলেছে এ বিম অফ রেক্টেঙ্গুলার সেকশন, মানে একটা বিম আছে যেটা রেক্টেঙ্গুলার সেকশন, ক্রস সেকশন, এবং ডাইমেনশনটা বলেছে 200 ইন্টু 400, ক্যারি ইউডিএল দেওয়া আছে 30 কিলোনিউটন পার মিটার ওভার দ্য হোল স্প্যান। তাহলে এখানে হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস মিড স্প্যান আর কোয়ার্টার স্প্যান, মানে হচ্ছে তোমার মিড পয়েন্টে, মানে তোমার এল, ধরো এটা যে দেখো ছবিতে দেওয়া আছে 8 মিটার লেন্থ, তাহলে 4 মিটার দূরত্বে, মানে এখানে 4 মিটার দূরত্বে, মানে কোনো একটা যায় মানে লেফট বা রাইট হ্যান্ড থেকে, এবং 2 মিটার দূরত্বে মানে কোয়ার্টার স্প্যান বার করতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমার বেন্ডিং মোমেন্ট এট এনি পয়েন্ট এক্স, যেটা তোমার ওই আগের সেমিস্টারে তোমার সেকশন ধরে করা ছিল, কে যারা সেকশন ধরে করা নেই বেন্ডিং মোমেন্ট তারা জানি না কিভাবে ক্যালকুলেট করেছো। তাহলে এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন, ঠিক আছে। এখানে মোমেন্টের ইকুয়েশনটা বের করেছে, এটা আগে সেমি থেকে পারা যাবে করতে। এবার হচ্ছে বেন্ডিং মোমেন্ট এট কোয়ার্টার স্প্যান, মানে যখন এক্স ইকুয়াল টু L/4 মানটা বার করেছে, বেন্ডিং মোমেন্টের মানটা হচ্ছে, দেখো এখান থেকে এই ইকুয়েশনে এক্স এর জায়গায় L/4 বসিয়েছি, আবার এল মানে হচ্ছে 8 মিটার, ডাব্লু মানটা হচ্ছে 30 বসিয়েছি, নিয়ে মানটা পেলাম 180 ইন্টু 10⁶ নিউটন মিলিমিটার। আবার বিএম বেন্ডিং মোমেন্ট অ্যাট মিড স্প্যান, এম এর মানে এম এর মানটা বার করছি এক্স ইকুয়াল টু L/2 তখন আবার এখানে বসিয়েছি, নিয়ে 240 ইন্টু 10⁶, এই দুটো মান আমি পেলাম এম এর মান। এবার আমি কি করব, এখানে আমি ইকুয়েশনটা, এবার দেখো নিউট্রাল অ্যাক্সিস ইজ দ্য মিড ডেপথ অফ দ্য সেকশন, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। আমার বিমটা যে কিরকম আছে, এখানে বিমের সেকশনে কি লেখা আছে, রেক্টেঙ্গুলার সেকশন 200 ইন্টু 400, তাহলে এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া মানে আইটা বের করব, ঠিক আছে। আইটা হচ্ছে BD3/12, মানে 200 ইন্টু 400 কিউব বাই 12, এখান থেকে আইটা পেয়ে গেলাম। এবার বেন্ডিং স্ট্রেস এফ মানে হচ্ছে এম ইন্টু Y/I, তাহলে এখান থেকে আমি বার করব ফর ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাট এ সেকশন, ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে বলেছি, একদম এক্সট্রিম ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে যখন ওয়াইটা ম্যাক্স হবে, ওয়াই ম্যাক্স কত হবে না, আমার থিকনেসটা হচ্ছে 400 মিলিমিটার, এই দেখো এখানে বি ইন্টু ডি আছে, ডি এর মানটা হচ্ছে 400, আর বি মানে হচ্ছে উইথটা হচ্ছে 200, থিকনেস যদি 400 হয়, তাহলে নিউট্রাল অক্ষ কত, মানে তোমার মানে নিউট্রাল অক্ষ থেকে এক্সট্রিম ফাইবার 200 মিলিমিটার, মানে টপটা 200 বটমটা 200 দূরে হবে। তাহলে আমার এখানে ওয়াই মানটা 200 বসালাম। এবার যে কোয়ার্টার স্প্যান যখন বসাচ্ছি, তখন এম এর মানটা, এম কোয়ার্টারে যেটা বেরিয়েছে আগে 180 ইন্টু 10⁶, ওটা বসিয়েছি, ইন্টু ওয়াই 200, আর আই এর মান বার করলাম, দেখো 1066.67, এই মানটা বসিয়েছি, তাহলে 33.75 পেলাম। কোয়ার্টার স্প্যানে হচ্ছে এফ এর মান, আর মিড স্প্যানে এফ এর মানটাও পেয়ে গেলাম, এম এর মানটা আলাদা, তখন পেয়েছিলাম 240, ওটা বসিয়েছি, ওয়াইটা একই থাকছে, 45 বেরোলো, ঠিক আছে। তাহলে তাহলে এই একটা অঙ্ক বেরোলো, আরো দেখি কয়েকটা অঙ্ক। তো এখানে দেওয়া হচ্ছে এ রেক্টেঙ্গুলার বিম 200 মিলিমিটার উইথ আছে, এন্ড 350 মিলিমিটার 350 mm, ডিটা দেওয়া হচ্ছে, মানে তোমার থিকনেসটা দেওয়া আছে, ডেপথ সিম্পলি সাপোর্টেড ওভার এ স্প্যান অফ 4 মিটার, লেন্থটা হচ্ছে 4 মিটার। হোয়াট ইউনিফর্মলি distributed load per meter the beam may carry if the bending stress is not to exceed 120 Newton per millimeter square। তার মানে কি এখানে কি ডেটা দেওয়া আছে, আমার একটা রেক্টেঙ্গুলার বিম আছে যার উইথ এবং থিকনেসটা হচ্ছে 200 ইন্টু 350, ঠিক আছে। সিম্পলি সাপোর্টেড বিম 4 মিটার স্প্যান, মানে যে লেন্থটা আছে, বিমটা লেন্থ হচ্ছে 4 মিটার। What UDL per meter the beam may carry if the bending stress is not exceed 120, মানে বেন্ডিং স্ট্রেস 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার, মানে এফ এর মানটা ছোট হাতের এফ বা সিগমা যা বলবে, তার মানটা 120 বেশি হবে না। তাহলে আমার এখানে ডেটা কি কি দেওয়া আছে, গিভেন দেখো এল হচ্ছে স্প্যান অফ বিম 4 মিটার, ব্রেথ 200, ডেপথ হচ্ছে 350, বেন্ডিং স্ট্রেস এগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো এবার লিখবো যেগুলো দেওয়া আছে। maximum bending moment for the simply supported beam
ক্যারিং ইউডিএল ডাব্লিউ ধরে নিচ্ছি ইউডিএল ইজ গিভেন বাই এম ম্যাক্স মানে কত হবে ডাব্লিউ ইন্টু এল স্কোয়ার বাই 8, যেটা বললাম ফর্মুলাটা এর আগে, যে এইগুলো মনে রাখতে হবে, ডাব্লিউ এল স্কোয়ার বাই 8, কখন ডাব্লিউ এল বাই 4, কখন কি, এই ভ্যালুগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ডাব্লিউ ইন্টু এল মানে যে 4 বসালাম, তাহলে এখান থেকে পেলাম এম ম্যাক্স মানে যে 2W, কিলো নিউটন মিটার আছে, এটাকে মিলিমিটার চেঞ্জ করে নিলাম নিউটন মিলিমিটারে। ইউনিটগুলো একই রকম রাখতে হবে, কারণ তাহলে তোমার না আসলে অসুবিধা হবে। কিলো নিউটনটাকে নিউটন করেছি তার জন্য 10⁻³ আর মিটারটাকে মিলিমিটার করেছি তার জন্য আরো 10⁻³, টোটাল 10⁻6। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ফর রেক্টেঙ্গুলার সেকশন বি ইন্টু ডি ইজ গিভেন বাই আই মানে হচ্ছে 1/12 বি ডি কিউব, তাহলে 1/12 বি মানে 200, ডি মানে 350 কিউব, এই মানটা পেলাম আই। ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম দ্য এক্সট্রিম ফাইবার, এবার এক্সট্রিম ফাইবার মানে টপ বা বটম একই হবে যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন, তাহলে D/2 ক্যাপিটাল D/2 হবে আমার ওয়াই ম্যাক্স, ক্যাপিটাল ডিটা হচ্ছে 350, 350, তাহলে ওয়াই মানে যে 350/2 175। এবার যে সব ভ্যালুগুলো আমি এখানে দেখো এই ইকুয়েশনটা পাচ্ছি, এম বাই আই ইকুয়াল টু এফ বাই ওয়াই, এই ইকুয়েশনে বসাবো মানগুলো। এম মানে পেলাম কত 2W ইন্টু 10⁻6 বসিয়েছি, আই মানে পেলাম এই ভ্যালুটা 7145 দিয়ে বসিয়েছি, এফ মানে পেলাম আমি দেওয়া আছে এখানে 120 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, বেশি হবে না বেন্ডিং স্ট্রেস, আর ওয়াই মানে হচ্ছে 175 এখান থেকে বের করেছি, তাহলে এখান থেকে আমি ডাব্লু মানটা পেয়ে গেলাম 245 কিলো নিউটন পার মিলিমিটার। তাহলে এইটা হচ্ছে ইউডিএল এর মানটা যেটা ম্যাক্সিমাম ক্যারি করতে পারবে। এরকম দেখবে একই রকম অঙ্ক বেশ কিছু আছে। একটা জিনিস দেখে আমি দেখি একটা সেমিস্টার কোশ্চেনটা দেখে নি কি কি এসেছিল আগে অন্যান্য বছরে, তাহলে একটু বোঝা যাবে আরো ভালো করে। একই সেম টাইপের অঙ্ক যেগুলো। আবার এখানে তোমাদেরকে এটা বলে নিই, এটা অন্য টাইপের আই সেকশন দেওয়া আছে, এই আই সেকশন গুলোর ক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে। যেমন ধরো তোমার if the maximum bending moment দেওয়া আছে find stresses in the extreme fiber also calculate the total tensile force। এবারে তোমার এখানে ক্ষেত্রে কি হয়, এই আই সেকশন গুলো ছবিগুলো দেখাচ্ছে, নিউট্রাল অক্ষ এখানে থাকবে। এবার দেখো ওয়াই টপ মানে টপ মানে ওয়াই টপ এবং ওয়াই বটম মানে বটমের দিকে ওয়াই দূরত্ব, টপের দিকে ওয়াই দূরত্ব কিন্তু ডিফারেন্ট। তাহলে টপের ক্ষেত্রে এফ এর মান, বটমের ক্ষেত্রে এফ এর মান কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে। এগুলো কিন্তু একটু দেখবে আলাদা টাইপের অঙ্ক হয়, মানে সেক্ষেত্রে তোমার নিয়মটা আলাদা আলাদা। এখানে করেছে, এখানে দেখি টেনসাইলে যাবো যেমন করেছে। এবার এখানে তাই খেয়াল করতে যদি তোমার এই স্যাগিং মুভমেন্ট বা তোমার সিম্পলি সাপোর্টেড বিম পয়েন্ট লোড বা ইউডিএল হয়, সেক্ষেত্রে টপের দিকটা কম্প্রেসিভ হবে আর বটমের দিকটা আমার এরকম টেনসাইল হবে। আবার যদি ক্যান্টিলিভার হয়, এটা ক্যান্টিলিভার হলে কি হবে, টপের দিকটা আমার টেনসাইল হবে আর নিচে বটমের দিকটা কম্প্রেসিভ হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেটা বলছিলাম বেন্ডিং স্ট্রেস, যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে তোমার ডিস্টেন্স অফ দ্য এক্সট্রিম টপ ফাইবার ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, মানে এখানে হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম ছিল, মানে তোমার স্যাগিং মুভমেন্ট ছিল, তার জন্য মানে টপের দিকে কম্প্রেসিভ হয়েছে, ওই জন্য ওয়াই টপের ডিস্টেন্স 75, এক্ষেত্রে আমার ভ্যালু বের করেছি। আবার তোমার টেনসাইলটা নিচের দিকে ছিল, ডিস্টেন্স অফ দ্য এক্সট্রিম বটম ফাইবার টেনসাইলের ক্ষেত্রে, ওই জন্য বললাম এই ধরনের ক্ষেত্রে একটু আলাদা বের করতে হয়, যদি কখনো কখনো দেয়, নর্মালি কোনো বছর দেয়নি এখনো পর্যন্ত পরীক্ষাতে। সালের কোশ্চেন দেখি পড়েছে কিরকম তোমাদের, যেটা নর্মালি বেসিক কাজে লাগবে।
এই দেখো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো 2016-তে পড়েছিল, 4 এই অঙ্কটা। A beam is 3 meter long of section 200 millimeter wide and 300 millimeter depth. What uniform distributed load per meter the beam can carry safely if bending stress is not to exceed 100 MPa? তার মানে কি বলেছে এখানে, এ বিম ইজ 3 মিটার লং, মানে একটা বিম আছে যেটা 3 মিটার লম্বা, অফ সেকশন 200 mm ওয়াইড এন্ড 300 mm ডেপথ, মানে যে 200 মিলিমিটার ওয়াইড এবং 300 মিলিমিটার ডেপথ, মানে থিকনেসটা 300 মিলিমিটার। পার্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার মিটার, মানে পার মিটারে কতটা ইউডিএল থাকলে বিমটা ক্যারি করতে পারবে, ইফ বেন্ডিং স্ট্রেস ইজ নট টু এক্সিড 100 MPa, মানে বেন্ডিং স্ট্রেস যদি 100 MPa না ক্রস করে, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস মানে এফ এর মানটা ম্যাক্সিমামটা হচ্ছে 100 বা সিগমা মানটা যা বলবে। তাহলে তোমাদের এখানে এই অঙ্কটা এর আগে দেখালাম, এই টাইপেরই সেম অঙ্ক, এটা 2016-তে পড়েছিল মেকানিক্যাল কোশ্চেনে। তাহলে লেন্থ অফ বিম দেওয়া আছে 3 মিলিমিটার, 3 মিটার মানে 3000 মিলিমিটার, ওয়াইড দেওয়া আছে, ডেপথ আছে, বেন্ডিং স্ট্রেস দেওয়া আছে, এবারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে ডাব্লু। তাহলে মোমেন্ট কতটা হবে, ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 8। ম্যাক্সিমাম মোমেন্ট কেন বলছি, যেহেতু ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে 100 MPa, ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসটা দেওয়া আছে। তাহলে এখানে ম্যাক্সিমাম মোমেন্টের মানটা হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই 8, এল এর মানটা বসালাম, এই একটা তাহলে 1125,000 ডাব্লু নিউটন মিলিমিটার মান পেলাম। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সেকশন আই মানে হচ্ছে বি ডি কিউ বাই 12। তাহলে বি ডি মানে হচ্ছে তোমার, ডি মানে দেবো 300 আর বি মানে 200 দেওয়া আছে, এতে বসালাম। এবার আমরা জানি এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই বা এফ বাই ওয়াই, যা বলবে এফ বা সিগমা একই, কোনো বই সিগমা লেখে কোনো বই এফ লেখে। তাহলে এম মানে হচ্ছে সিগমা বাই ওয়াই ইন্টু আই। তাহলে এখানে এখানে সিগমা মান বসালাম 100 দেওয়া আছে, দেখো 100 নিউটন পার মিলিমিটার স্কয়ার বেন্ডিং স্ট্রেস, এটা বসাচ্ছি সিগমা জায়গাতে। ওয়াই মানে হচ্ছে আমার 150 বসালাম, মানে ম্যাক্সিমাম দূরত্ব, কারণ ডি বাই 2 হচ্ছে ওয়াই, যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন, ডেপ বাই 2 ইন্টু আই এর মান বসালাম 45 ইন্টু 10⁻⁷। এগুলো বসিয়ে আমি এম এর মান পেলাম একটা, এম মানে 3 ইন্টু 10⁸ বা এখানে একই ব্যাপার। এবারে দুটো থেকে কম্পেয়ার করছি, এম মানে এম এর মানটা এটা 1125,000 ডাব্লু, এটা বসাচ্ছি এখানে, এখান থেকে আমি ডাব্লু মানটা বের করলাম, এই নিউটন পার মিটার, এটা হচ্ছে আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট লোডের মান। এই এককটা মনে রাখবে, যেটা বেরোবে সেটা নিউটন পার লেন্থের মাপে বেরোবে। এবার সব যদি মিলিমিটার থাকে তাহলে বাই মিলিমিটার হবে, এটাও রাখতে পারো, বা অ্যান্সার মিটার থাকলে মিটার নাপ বাইর করতে পারো, যা খুশি, মানে মিলিমিটার রাখলেও এই অবধি রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখি কি এসেছিল অন্য অঙ্ক, অবজেক্টিভ দেখি। দেখো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ সেকশন ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, এটা লিখতে হবে ইকুয়াল টু অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্ট। এটা প্রথমেই বললাম যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড বেন্ডিং মোমেন্ট, তাহলে এটা লিখলে 1 নম্বর। আর কি এসছে অবজেক্টিভ দেখে, বেন্ডিং স্ট্রেস অ্যালং ডেপথ ভ্যারিজ ইনভার্সলি, মানে ডেপথের সঙ্গে বেন্ডিং স্ট্রেসটা ইনভার্সলি ভ্যারি করে, মানে তোমার এটা ট্রু করা যায়, কারণ কি তোমার ইনভার্স তোমার যত তোমার আমি ডেপথ বরাবর যাচ্ছি, তাহলে কি হচ্ছে, প্রথমে আমার ধরো এক্সট্রিম ফাইবারের উপর দিকে দেখি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস পাবো, তারপর যত আমার ডেপথ বাড়তে থাকবে ভেতরের দিকে যাবো, তত কি হচ্ছে বেন্ডিং স্ট্রেস আস্তে আস্তে কমতে 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 নিউট্রাল লেয়ারে গিয়ে 0 হলো। তারপর নিউট্রাল লেয়ার ক্রস করে যত নিচের দিকে যাবো তত কি বেন্ডিং স্ট্রেসের মানটা মাইনাসে বাড়তে থাকবে, মানে কি 5, ধরো উপর লেয়ারে যদি 5 MPa হয়, তারপরে লেয়ারে 4 MPa, তারপরে 3 MPa, তারপরে 2 1 0, তারপর আবার -1 -2 -3 করে এইভাবে হবে। তাহলে তার জন্য কি হলো, বেন্ডিং স্ট্রেস অ্যালং ডেপথ ভ্যারিজ ইনভার্সলি, মানে ইনভার্সলি বাড়ছে, মানে ডেপথ যত বাড়ছে বেন্ডিং স্ট্রেস তত কমছে, যে কারণে এটা এইভাবে লেখা হয়েছে, এই ট্রু হলো। আর পরে এক দুটো অবজেক্টিভ পড়েছিল আর একটা বড় অঙ্ক পড়েছিল। এবার আগের সালের কোশ্চেনটা দেখি।
দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, এ 50 mm ডায়ামিটার বিম। দেখ একটা নতুন অঙ্ক পেলাম, এবারে পেলাম সার্কুলার সেকশনের বিম, এতক্ষণ পাচ্ছিলাম শুধু রেক্টেঙ্গুলার। এটা হচ্ছে সার্কুলার সেকশন অফ দ্য বিম। A 50 mm diameter beam of length 3 meter, 3 meter length is simply supported. Determine the UDL that applied over the entire length if bending stress is limited to 50 MPa, 50 MPa মানে হচ্ছে দেখো একই টাইপের অঙ্ক, শুধু ঘুরি ফিরে ডেটাগুলো একটু আলাদা। ডায়ামিটার হচ্ছে 50 মিলিমিটার, লেন্থ 3 মিটার, WUDL সিগমা 50, মোমেন্ট হচ্ছে WL²/8, আগের মতো করলাম m বাই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই। এখানে ওয়াই মানে হচ্ছে কত, ডায়ামিটার বাই 2, মানে ডেপথ বাই 2 আগের রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে করলাম। সার্কুলার সেকশনে হচ্ছে মানে তোমার 50 mm ডায়ামিটার আছে, তাহলে ওয়াইটা হয়ে যাবে 25। তাহলে এখান থেকে আইটা হয়ে যাবে পাই d⁴/64, এটা হচ্ছে আই। এম মানে হচ্ছে সিগমা m বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, যেটা আগে দেখলাম। তাহলে ওই ফর্মুলা বসালাম, এম এর মানেরটা পেলাম। দুটোকে কম্পেয়ার করলে এখান থেকে এম পেলাম 613280 নিউটন মিলিমিটার, আর এখান থেকে এম মানে পেয়েছি 1125000 ইন্টু ডাব্লিউ নিউটন মিলিমিটার। দুটোকে আমি কম্পেয়ার করলে আমি এখান থেকে ডাব্লিউ মানটা পেয়ে যাব। তাহলে এটা একটা অঙ্ক পড়েছিল 5 নম্বরের। আর কি দেখি অবজেক্টিভ দিয়ে কি বলেছে, নিউট্রাল অ্যাক্সিস অফ এ বেন্ট বিম পাসেস থ্রু দ্য ড্যাশ অফ দ্য ক্রস সেকশন অফ দ্য বিম। তাহলে অ্যান্সারটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা বললাম নিউট্রাল অ্যাক্সিস মাস্ট বি পাস থ্রু দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রস সেকশন অফ দ্য বিম। তারপর হচ্ছে দ্য ইউনিট অফ সেকশন মডুলাস ইজ, সেকশন মডুলাসের একক কি ইউনিট, এটা প্রথমে বললাম মিলিমিটার কিউব বা মিটার কিউব। যেহেতু BD²/6 বা এগুলো ছিল, তাই জন্য আমার মিলিমিটার, যেহেতু আই বাই ওয়াই, আই এর একক হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4 আর ওয়াই এর একক হচ্ছে মিলিমিটার, তাহলে আই বাই ওয়াই মানে হচ্ছে মিলিমিটার কিউব। অবজেক্টিভ এবার দেখি ট্রু ফলস কিছু এসছে কিনা। The section modulus of the rectangular section of width B and depth D is BD²/6, এটা হচ্ছে ট্রু। এই প্রমাণটা একটু আগে দেখলাম, BD²/6 ছিল আমার সেকশন মডুলাসের মানটা রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে। এটা গেল এর আগের সালে কোশ্চেন দেখি। ডিফাইন এনি টু রেজিলেন্স, আগের দিন বললাম, যেটা তোমার ওই স্ট্রেন এনার্জিতে ছিল। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ সেকশন, মানে রেজিস্টিভ মোমেন্ট বা মোমেন্ট রেজিস্ট্যান্স। আর হচ্ছে অ্যাজাম্পশন মেড ইন দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং, সিম্পল বেন্ডিং এতে অ্যাজাম্পশন, এটা একটা কোশ্চেন। আর কি এসছে দেখি, একটা অঙ্ক এসছে, 120 mm wide and 10 mm thick steel plate is bent into a circular arc of 8 meter radius. Determine the maximum value of stress produced. Also find the bending moment which will produce the maximum stress. কি দেওয়া হচ্ছে 200 জি পেজ, এই অঙ্কটা একটু আলাদা অন্য অঙ্কের থেকে। কি বলেছে, 120 mm wide and 10 mm thick steel plate, একটা স্টিল প্লেট আছে যেটা ওয়াইড মানে চওড়া হচ্ছে 120 মিলিমিটার আর 10 মিলিমিটার ঠিক মানে মোটা। ইটস বেন্ট ইনটু এ সার্কুলার আর্ক অফ 8 মিটার রেডিয়াস, একটা সার্কুলার আর্কের মতো বেঁকানো হচ্ছে, যার রেডিয়াস হচ্ছে 8 মিটার, মানে ক্যাপিটাল আর এর মানটা হচ্ছে 8 মিটার, মানে রেডিয়াস অফ কার্ভেচার যেটা। দেখো যেটা বলেছিলাম প্রথমে অ্যাসাম্পশনে, যে রেডিয়াস অফ কার্ভেচার অনেক বড় হবে ল্যাটারাল ডাইমেনশন থেকে। দেখো ল্যাটারাল ডাইমেনশন থিকনেস হচ্ছে 10 মিলিমিটার, তার জায়গায় রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 8 মিটার, মানে হচ্ছে 8000 মিলিমিটার, 10-এর জায়গায় 8000, ঠিক আছে, এতটাই বড়। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস প্রডিউস, ম্যাক্সিমাম মানে তোমার এফ এর মানটা বের করতে হবে বা সিগমা বের করতে হবে। অলসো ফাইন্ড দ্য বেন্ডিং মোমেন্ট হুইচ উইল প্রডিউস দ্য ম্যাক্সিমাম স্ট্রেস, বেন্ডিং মোমেন্ট মানে এমটা বের করতে হবে। তাহলে এখানে কি করবো আমি, দেখো বি হচ্ছে 120, ডি হচ্ছে 10, ডিস্টেন্স অফ দ্য এক্সট্রিম লেয়ার, মানে এক্সট্রিম লেয়ার নিউট্রাল অক্ষ থেকে দূরত্ব কত হবে, যেহেতু 10 মিলিমিটার থিকনেস এবং রেক্টেঙ্গুলার সেকশন,
তাহলে নিউট্রাল লেয়ার থেকে দূরত্বটা হচ্ছে আমার 5 মিলিমিটার। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 8 মিটার, মানে 8000 মিলিমিটার। ই মানে দেওয়া আছে। এবার আমরা জানি এম বাই আই ইকুয়াল টু ই বাই আর ইকুয়াল টু সিগমা বাই ওয়াই বা এফ বাই ওয়াই, যা বলবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস এখান থেকে পেয়ে যাচ্ছি, সিগমা মানে হচ্ছে ই ইন্টু ওয়াই বাই আর। এবার এখান থেকে দেখো ই এর মান বসিয়ে দেবো। ই মানে হচ্ছে 200 ইন্টু 10⁻³ এখান থেকে বের করেছি। ওয়াই মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 8000, এটা বসালে 125 আসছে, ডাইরেক্ট করা হয়েছে। বেন্ডিং মোমেন্টে তাই এখান থেকে এম মানে কত, ই ইন্টু আই বাই আর। এম বাই আই ইকুয়াল টু ই বাই আর, এই ফর্মুলাটাকে রিপ্লেস করেছি। ই এর মান জানি, আই জানি, আর জানি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আইটা বের করতে হতো আগে, আইটা মনে হয় বের করা হয়নি লিখে এখানে। হ্যাঁ, আইটা বের করতে হতো আগে, আইটা বের করতে হবে বি ডি কিউ বাই 12 করে, তাহলে আইটা বসানো যাবে 120 ইন্টু 10⁻³ একবারে বের করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের মানটা ম্যাক্সিমাম, যেটা বের করতে বলেছে। তাহলে এটা একটা পড়েছিল। আর কি এসেছিল কি অবজেক্টিভ? The bending stress in a beam is less if the section modulus is high. এটা হচ্ছে ট্রু। বেন্ডিং স্ট্রেস কম হবে সেকশন মডুলাসটা হাই হলে, কারণ তোমার এম মানে হচ্ছে এফ ইন্টু জেড। এবারে যদি তোমার সেকশন মডুলাস জেডটা বেশি হয়ে যায় তখন এফটা কমে যাবে, কারণ এমটা ম্যাক্সিমাম মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি তো একই, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি তো বেশি হবে না। ও কতটা মোমেন্ট ক্যারি করতে পারে তা সেটা মেটেরিয়ালের উপরে ফিক্সড। তাহলে এম মানে যেহেতু এফ ইন্টু জেড, যে ইকুয়েশনটা বললাম, তাহলে এম মানে যদি এফ ইকুয়াল টু জেড হয়, তাহলে জেড যদি বেশি হয়ে যায় তাহলে এফটা কম হয়ে যাবে। তাহলে এটা ট্রু আছে। আর কি এসছে অন্য বছর আর একটা কোশ্চেন পাবো, 4টে কোশ্চেন আছে এখানে এই বইটাতে। কিছু পড়েনি বেন্ডিং স্ট্রেস, কিছু অবজেক্টিভে। দু হাজার 14 সালে কিছু পড়েনি, যাক মানে 15-16 এগুলোতে পড়েছে। তাহলে এটা হচ্ছে আপাতত তোমাদের দেখতে পেলে 15 সালে কিরকম কোশ্চেন পড়েছে বেন্ডিং স্ট্রেসের, বা অন্যান্য বইও দেখবে, তোমার বিভিন্ন অথারের বইগুলো দেখবে, তো সেম সেম টাইপের অঙ্ক আছে। কিছু দেখো অঙ্কগুলো, অন্যান্য বই আরো বই ডাউনলোড করতে পারো। দেখো তোমার এখানে দেখো আমি যেমন দেখাচ্ছিলাম ওইভাবেই করেছি। দেখো অন্যান্য অঙ্কগুলো দেখো, তোমার যেমন এখানে ম্যাক্সিমাম বিএম মানে WL/4, মানে অন্য টাইপের বিম আছে। দেখো এটা ম্যাক্সিমাম স্ট্রেস ইনডিউস এ কাস্ট আয়রন পাইপ, এক্সটার্নাল ডায়ামিটার 40, ইন্টারনাল ডায়ামিটার 20, লেন্থ 4 মিটার, when the pipe is supported at its end and carries a point load 80 নিউটন at its center। এটা হচ্ছে পাইপটা 80 নিউটন পয়েন্ট লোড আছে, আর এই দুটো এন্ডে সাপোর্ট আছে, মানে সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে কত তাহলে তোমার এখানে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম স্ট্রেস, মানে এফ মানে সিগমাটা ম্যাক্সিমামটা বের করতে হবে। বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট WL/4 হয় জানি, ম্যাক্সিমাম মোমেন্ট বার করলাম। W মানে হচ্ছে 80 নিউটন, L মানে 4 মিটার দেওয়া আছে, আর বাই 4 এটা পেলাম। এবার আই মানে হচ্ছে যেহেতু হলো সেকশন আছে, π/64 d⁴ মাইনাস d⁴। এখানে আই এর মান বের করলাম। এবার এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, ওয়াই ম্যাক্স মানে হচ্ছে d/2, বড় হাতে d/2, এটা করলাম। তাহলে এখান থেকে তুমি দেখবে সিগমা মানটা পেয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো দেখবে বেশ কিছু প্রচুর অঙ্ক তোমার এখান থেকে পেয়ে যাবে, বিভিন্ন বই অথারের বই রেফার করতে পারো। দেখো বেশ কিছু এরকম করে তোমার বই মানে বেটা পেয়ে যাবে। এই দেখো তোমার সেম অঙ্ক জেড বের করেছে, যেমন ধরো এই ধরনের একটা অঙ্ক আছে। দেখো জেড বের করেছে, এম মানে W ইন্টু এল, ক্যান্টিলিভার বিম আছে এটা। এবার এম মানে যেটা সিগমা ম্যাক্স ইন্টু জেড, সিগমা ম্যাক্স মানে যে এম বাই জেড, এম এর মান আগে বার করেছে আর জেড আগে বের করেছে, তাহলে এখান থেকে সিগমাটা পেয়ে গেলাম। এরকম করে বেশ কিছু অঙ্ক আছে, এগুলো দেখো কিছু, তাহলে একটু আইডিয়া হবে। এবার দেখি, তাহলে এই অবধি গেলাম তোমাদের বেন্ডিং স্ট্রেসে। শিয়ার স্ট্রেস পরে হবে, দুটো চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখি অ্যাটেন্ডেন্সটা ইয়ে করুন।
পরে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে করে নেবো, আমি স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছি। আজকে স্ক্রিনশট থেকে পরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো, ঠিক আছে? দেখি নামগুলো সব ঠিকঠাক আছে তো। অর্চক বসু, অরিতেশ, বাবন, বাবন মন্ডল, বিশ্বজিৎ দাস, ধনঞ্জয় রায়, গৌরব দেবনাথ। আই এম শান্তনুকে? স্যার শান্তনু দাস হবে। ও ঠিক আছে, শান্তনু দাস। জয়ন্ত শাহ, জয়দীপ কুন্ডু, কল্যাণ চাঁদ্রা, কমলেশ দাস, মহাদেব কুমার, প্রশান্ত পাল, প্রীতম মন্ডল, প্রসেনজিৎ বিশ্বাস, রাহুল মন্ডল, রাজা মুখার্জি, শুভম গুপ্তা, শুভঙ্কর বাগদি, শেখ সোয়েব আক্তার, সোমনাথ মন্ডল, শ্রীনিকেত মজুমদার, শুভঙ্কর জানা, সুদীপ্ত রয়, সুশান্ত সামন্ত। তোমাদের অ্যাটেন্ডেন্সটা কালকে যেটা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তোমরা তো অনেকে ভাবছিলে যে কালকে কিভাবে হলো, নোটপ্যাডে এখানে লিখে রাখলে। অ্যাটেন্ডেন্সটা সবার নাম, রোল নাম্বার আমি তুলে রেখেছি অলরেডি। এই দেখো, ঠিক আছে? যারা যারা কালকে ক্লাস করেছো ওয়াই ওয়াই কে লেখা, যেমন অরিন্দম, এই সরি অর্চক বসু, তারপরে যে কে অরিতেশ পায়রা, বাবন বেসরা, প্রত্যেকের রোল নাম্বার নাম অলরেডি তুলে তৈরি করেছি, ঠিক আছে? এগুলো পরে করে নেওয়া হবে, তোমাদের কোনো চিন্তা নেই। অ্যাটেন্ডেন্স পরে মানে ভাবলে যে কালকে তো ভাবছি যে স্ক্রিনশট কেন নিচ্ছে না, কালকে প্রবলেম ছিল স্ক্রিনে, তার জন্য প্রবলেম হচ্ছিল। এটা পরে পরে আমি নিয়ে নেবো, অ্যাটেন্ডেন্সটা চেক করে নিই। স্যার কালকে ঢুকতে পারা যাচ্ছে না স্যার ক্লাসে। কালকে যারা দিয়েছে অ্যাটেন্ডেন্স সব করা আছে তো? আবার আবার আজকে এটাই পাশে তুলে রেখে রাখবো। না না, কালকে মানে ক্লাসে অ্যাটেন্ড মানে ঢুকতে পারা যাচ্ছিল না, জয়েন করতে পারছি না। এটা তো মানে নেটের প্রবলেম থাকেই, ওটা তো কিছু করার কিছু নেই। মানে বৃষ্টি হলে প্রবলেম হতে পারে, বা তোমার সেটা তো মানে কিচ্ছু করার নেই। মানে এই সিস্টেমটাতে এখন সত্যি কথা বলতে, ধরো আমরা যে পড়াচ্ছি না, আমরা স্যাটিসফাইড থাকছি এইভাবে, মানে এটা তো কোনো মানে চক নেই, ডাস্টার নেই, বোর্ড নেই, এটাতে তো মানে রেডিমেড জিনিসটা দেখাচ্ছি, নিজেরা তো বোঝাতে পারছি না ঠিক মতো। এটা তো বোঝানো দরকার। একটা স্টেপ করার পর তোমাদের কাছ থেকে ইন্টারাকশনের পরের স্টেপটা তোমরাই বলে দেবে, বোর্ডে ধারে এই লিখতে হবে। আমি যেগুলাম সেটাতে আমিও পড়ে স্যাটিসফ্যাকশন বোঝাতে পারলাম, আমরা বুঝতে পারছো। এখানে কি হচ্ছে, অনলাইনে থাকা জন্য কেউ হয়তো এক দুজন রিপ্লাই করছো, বাকিটা চুপচাপ বসে থাকছো, মানে বুঝলে কি না বুঝলে আমিও বলে চলে এলাম, এবং পুরো জিনিসটা হাতের কাছে রেডিমেড রাখতে কি হয়তো আমি বলার আগে দেখতে পেয়েছি হ্যাঁ স্ক্রিনে এটা ডেরিভেশনটা করা আছে, কিন্তু ডেরিভেশনটা যখন আমি পর স্টেপ বাই স্টেপ বোর্ডে করবো তখন সেইটা বোঝানো যাবে। এখন যেহেতু কোনো কিছুই হাতে কাছে নেই, তখন এইভাবে এগোতে হবে, করার কিছু নেই যখন। এটা ফিজিক্যাল ক্লাসরুমের মতো তো কোনোদিন পাওয়া যাবে না। ফিজিক্যাল ক্লাসরুমে তো সবকিছু ঠিক মতো পাওয়া যায়, কিন্তু তার বিকল্প হিসেবে বিকল্প রাস্তায় ধরো তার মধ্যে যতটুকু পারা যায় হবে। রেকর্ডিংটা দেখি আজকে তো রেকর্ডিং হয়ে যায়, দেখি স্টপ বন্ধ করে দিয়েছি।